আজকে আমাদের কুইক বুকস এর হচ্ছে দ্বিতীয় ক্লাস। সবার শুরুতে আজকে আমরা কি কি টপিক কভার করব সেই টপিকগুলা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। যদি আমাদের জার্নি আজকে থেকে শুরু কুইক বুকস এর, এই যে দেখেন একটু ভালো করে খেয়াল করেন। কুইক বুকস অ্যাসাইনমেন্ট 1। কুইক বুকস অ্যাসাইনমেন্ট 1 দেখেন আজকে আমরা কি করব। প্রথমে করব হচ্ছে ফিনিশ দা কোম্পানি সেটিং, প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড, সেলস সেটিংস, এক্সপেন্স সেটিং, time and advance setting, customize and invoice as your choice, tax settings, chart of account setup manually। ঠিক আছে, আমাদের নেক্সট পরবর্তী যে অ্যাসাইনমেন্টটা থাকবে এই 8টা টপিকস এর উপরে অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, আমরা এই 8টা টপিক আমরা আজকে ক্লাসে দেখার চেষ্টা করব। সবার তো অ্যাকাউন্ট মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে, তাই না? না, যারা নতুন আসছেন তাদের তো হবে না। এই যে আমি প্রসেস দেখাচ্ছি, দেখতে থাকেন। আর গত ক্লাসের ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নেবেন, তাহলে দেখা যাবে যে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। বলেন। আচ্ছা, কুইকবুক হইতেছে একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেখানে আমরা কি করতে পারি, আমাদের হিসাব নিকাশ গুলা ক্লাউডের মাধ্যমে কাজ করতে পারে। এখন কুইকবুকসে আমাদের অ্যাজ এ লার্নার হিসেবে আমাদেরকে 30 দিনের জন্য একটা কি থাকে, ফ্রি ভার্সন তারা দেয় আমাদের প্র্যাকটিস করার জন্য। 30 দিন পর পর সেটা কি এক্সপায়ার হয়ে যাবে। এই যে আমরা মাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, 30 দিন পর পর সেটা যখন এক্সপায়ার হয়ে যাবে, পরবর্তীতে আবার আমরা নতুন করে খুলতে পারবো। আমাদের অ্যাকাউন্ট থাকবে একটা, কিন্তু কোম্পানি অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, কোম্পানির জন্য কোনো সমস্যা নাই। এই যে ইনটুইট কুইক বুকস ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে। আসেন, আমাদের নামটা কি ছিল? জি, সবগুলা ইয়ে দেওয়া আছে। আসেন আসেন আসেন, অবশ্যই। অ্যালার্গান, অ্যালার্গান। আমি নামটা সেভ করে রাখতেছি সোহান দিয়ে, হ্যাঁ? আপনার সবাই সবার নামটা সেভ করে নেবেন। ওকে, এখানে বসলে চলবে, সমস্যা নেই, পিসির কোনো কাজ নেই আপাতত। আচ্ছা, আমরা যে কোম্পানি নিয়ে কাজ করব সবাই ভালো করে দেখেন, মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিস। আর বিজনেস স্ট্রাকচার হচ্ছে পার্টনারশিপ। এখন আমি যে মুখে বলতেছি এগুলো এমন না, এই জিনিসগুলা সম্পর্কে ডকুমেন্ট আমি প্রোভাইড করব আপনাদেরকে। আপনাদের কাছে আমি একটা ডাটা শেয়ার করব, যেখানে কুইক বুকসে যাবতীয় জিনিসগুলো দেওয়া থাকবে। একটু রেসপন্স করুন। আচ্ছা, এই যে দেখেন আমি একটা ডাটা এটা আপনাদেরকে দিয়ে দিব। অ্যালার্গান একটা কোম্পানি, তারা কি আমেরিকান একটা প্রতিষ্ঠান, তাই না? কিন্তু তাদের মূল ইয়েটা ছিল আইরিশ ডোমিলিসেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্যাট অ্যাকোয়ার ডেভেলপ ম্যানুফ্যাকচার অ্যান্ড মার্কেটস। মানে সোজা কথা এত লাইনের। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অ্যালার্গান একটা আমেরিকান একটা কোম্পানি, যেটাতে আমি কাজ করি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সেই কোম্পানির কি করছে তারা, স্টার্ট হয় 2014 সালে। লোকেশনটা আমি দিয়ে দিছি, আইভরিন ক্যালিফোর্নিয়া, মেডিসন নিউ জার্সি, ইউনাইটেড স্টেট। তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, টেলিফোন নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে এবং ওয়েবসাইট দেওয়া আছে। এইগুলা করে আমি একটা ডাটা আপনাদেরকে দিব। এই ডাটা নিয়ে আমরা কি করব, কোম্পানিটাকে সেট আপ করবো। ঠিক আছে,
আমরা যে একটু আগে এই যে এখানে লিখলাম, এখানে যে আমরা লেখার চেষ্টা করলাম মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিসেস, মেডিকেল এবং হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিসেস, আমরা যে ডাটাটা দেখলাম অ্যালার্গান, সেটা কি মেডিকেল কোম্পানি না, ফার্মাসিউটিক্যাল, এই জন্য আমরা এখানে কি দিলাম মেডিকেল কোম্পানি। তারপর এখানে লেখা ছিল কি পার্টনারশিপ বিজনেস, এই জন্য আমরা এখানে কি দিলাম পার্টনারশিপ। আচ্ছা নেক্সটে যাব। তারপরে বলছে হোয়াটস ইওর রোল, এই কোম্পানিতে আপনার কাজটা কি। এখানে দেখেন ওনার, পার্টনার, এমপ্লয়, বুককিপার, অ্যাকাউন্টেন্ট। আমি বুককিপারও দিতে পারি, অ্যাকাউন্টেন্টও দিতে পারি, আমার এখানে কোনো মেজর ইস্যু নাই। ঠিক আছে, বাইরের দেশে বুককিপার এবং অ্যাকাউন্টেন্ট দুটো ভিন্ন যদিও, কিন্তু আমাদের এখানে যেহেতু কাজের আমরা প্র্যাকটিস করব, আমাদেরকে ম্যাক্সিমাম ক্লায়েন্ট হায়ার করবে অ্যাজ এ বুককিপার হিসেবে। আচ্ছা তারপরে হাউ মেনি এমপ্লয়িজ, যে কোনোটা দিতে পারি। তো এখন ক্রিয়েট করার সময় এই প্যাকেজ আসছিল আমার কাছে, আমি তো অ্যাকাউন্টিংস। সমস্যা নাই, এটা নিয়ে কোনো মেজর ইস্যু না, আমরা যে কোনো একটা দিয়ে দিই 6 থেকে 10, কারণ আমরা তো জানি না অ্যাকচুয়ালি তাদের কত আছে, তাই না, যেন আমরা একটা দামি একটা দিয়ে নিব। তারপর এখানে বলছে ইউ নেইলড দ্য বেসিক, লেটস কিপ গোয়িং। আপনি কোনটা আগে করবেন, প্রফিট অ্যান্ড লস করবেন না ইনভয়েস আগে করবেন, যে কোনোটাই করতে পারেন, এটা নিয়ে কোনো আপনার ইফেক্ট করবে না। দিলাম ইনভয়েসই করব। এখানে বলছে ম্যামবেল, ম্যামবেল হইতেছে অস্ট্রেলিয়ান একটা আপনার ইনভয়েসিং একটা সিস্টেম। ঠিক আছে, এখন এটা তো আমার কাছে নাই, হাতে নাই, তাই না, এখন আমি এটা কি করব, স্কিপ ফর নাও। তারপরে বলছে ওকে লেটস লিঙ্ক এ ব্যাংক অ্যাকাউন্ট টু গেট অর্গানাইজড। আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আপনার কাছে কি ব্যাংক আছে। আপনি তো কোম্পানিটা ক্রিয়েট করতেছেন কি ইউএস এর কোম্পানি, তাই না, আপনার তো ব্যাংক লাগবে ইউএস এর, শো করবে কি ইউএস এর। এখন আপনার তো বাংলাদেশি ব্যাংক দিলে তো হবে না, এই জন্য যেহেতু নাই আমার কাছে, তাহলে আমি কি করব, স্কিপ ফর নাও। আচ্ছা তারপর বলছে স্ন্যাপ অ্যান্ড সেভ রিসিপ্ট ফর এনিহোয়ার। নেক্সট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন কুইক বুকস, আপনি কুইক বুকসে কি করতে আসছেন। সেন্ড ট্র্যাক ইনভয়েস, আপনি কি ইনভয়েস গুলাকে পাঠাবেন এবং ট্র্যাক করবেন, ট্র্যাক রিসিপ্ট এন্ড এক্সপেন্স করবেন, ভ্যাট ট্র্যাক করবেন, ম্যানেজ ইনভেন্টরি করবেন, ট্র্যাক ইউর বিল না ট্র্যাক সেল, সবই আপনি করবেন, সবকিছুই আপনার করতে হবে, তাই না, এই জন্য সবই আমরা ক্লিক করে দিব। অলরেডি আপনার কোম্পানি রেডি, লেটস গো। এই যে আমাদের সামনে যে একটা ইন্টারফেস আসছে সেটা হচ্ছে কুইক বুকস। ঠিক আছে, লেখা কি ইনটুইট কুইক বুকস। ইনটুইট কেন লেখা, কেউ বলতে পারবেন, ইনটুইট কেন লেখা, বাসায় গিয়ে কি কেউ কি রিসার্চ করছেন। হ্যাঁ অবভিয়াসলি, কুইক বুকটা কি ইনটুইটের একটা প্রোডাক্ট, ইনটুইট হচ্ছে একটা প্রতিষ্ঠান, তার একটা সফটওয়্যার সে ডেভেলপ করছে কুইক বুকস। ঠিক আছে, তার অনেকগুলো সফটওয়্যার আছে, কুইক বুক পেরোল আছে, তারপর হচ্ছে আপনার ক্রেডিট কর্মা আছে, মেল চিপ আছে, এরকম আরো অনেকগুলা তাদের সফটওয়্যার আছে, তার ভিতরে কুইক বুকটা সব থেকে বেশি জনপ্রিয়। আচ্ছা এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে কুইক বুকস এর কি ড্যাশবোর্ড, তাই না, সেটা কি কুইক বুকস এর ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ড, এখানে আপনার কি নাম শো করতেছে। আমরা এক এক করে সবগুলো ফাংশন জানবো, কিন্তু এখনই না, কারণ হচ্ছে আমরা যখন যে ফাংশনটা কাজ করতে যাব সেই ফাংশন নিয়ে তখন আলোচনা করব, না হলে একবারে সব বললে কি মনে থাকবে না আমাদের। আসেন একটু পরিচয় হয়নি। এই যে বাম পাশে যে কালো যে দাগটা, এত বড় যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে নেভিগেশন প্যানেল। কি বলা হচ্ছে, নেভিগেশন প্যানেল, মানে নেভিগেট করতে পারি, মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। তারপর এখানে একটা বাটন আছে, সেটা হচ্ছে প্লাস নিউ, এটাকে বলে কুইক বাটন। কি বলা হয়, কুইক বাটন, কারণ হচ্ছে এখান থেকে আমরা কুইকলি একেবারে ইনস্ট্যান্ট যে কাজগুলো করতে পারি, ইনভয়েস করতে পারি, বিল করতে পারি, তারপর পেমেন্ট করতে পারি, তারপর আমাদের ক্রেডিট মেমো করতে পারি, অন্যান্য যে যাবতীয় যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত ঘটে বিজনেসে, সেই জিনিসগুলো আমরা প্লাস নিউ আইকন থেকে করতে পারি। আচ্ছা তারপরে এখানে ডান পাশে যদি আসি, সেখানে হচ্ছে হেল্পের একটা অপশন আছে, যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় কুইক বুকস আপনাকে হেল্প করবে আপনি এই অপশনে গেলে।
আপনার প্রশ্নটা বলবেন, তারা হেল্প করে দিবে। এখানে হচ্ছে মাল্টি ডটস একটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাপস। আচ্ছা, আপনারা নাম শুনবেন, যারা কোর্সে এনরোল করার আগেই নাম শুনছেন হয়তো ডেক্সট, হাফডগ, এরকম কিছু সফটওয়্যার, মানে যেগুলো থার্ড পার্টি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার গুলা কি করতে আমাদের কুইক বুকস এর সাথে ইন্টিগ্রেট করে দিতে হয়, মানে একত্র করে দিতে হয়। একত্র করে দেওয়ার রিজনটা কি? আমরা যখন কাজগুলো করব, আহ, কাজগুলো আমাদেরকে সহজ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপস এর ইউজ করতে হয়। যেরকম ডেক্সট, আমি একটা ক্লায়েন্টের কাজ পাইছিলাম দুবাইতে, তার হচ্ছে রেস্টুরেন্টের বিজনেস, বলছিলাম মনে হয় মেবি ফার্স্ট ক্লাসে, তাই না? আচ্ছা, রেস্টুরেন্টের বিজনেস তার হইতেছে প্রতিদিন ট্রানজেকশন হয় 1200+ ইনভয়েস হয়। এখন 1200+ ইনভয়েস, আপনি একজন মানুষ তো, তাই না? এখন আপনাকে যদি এতগুলো ইনভয়েস ম্যানুয়ালি অ্যাড করতে হয়, তাহলে কি আপনি কি আদৌ জীবিত থাকবেন? থাকবেন না। এখন কি করবেন? এখন আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। এখন আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন, আপনি এক কাজ করেন, আপনি ডেক্সটের একটা সাবস্ক্রিপশন কিনেন, কারণ এগুলো তো কিনে আমাদেরকে ইউজ করতে হয়। আমরা যেরকম এটা 30 দিনের জন্য ফ্রি পাচ্ছি, 30 দিন পর পর কি আবার নতুন করে কোম্পানি ক্রিয়েট করতে পারবো, কিন্তু অন্যান্য গুলো তো আমাদেরকে 30 দিন করে ফ্রি দিবে না। এখন ওগুলা সাবস্ক্রিপশন কিনে আমাদেরকে ব্যবহার করতে হবে। আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করবেন যে আপনি একটা ডেস্কের সাবস্ক্রিপশন ক্রয় করেন, সেখানে গিয়ে আপনি কি করেন, ইনভয়েস গুলো জাস্ট ছবি তুলে দিবেন, আর কিছু করতে হবে না, শুধু ছবি তুলবে। কি করবে? জাস্ট মোবাইলটা নিবে, মোবাইলে একটা ডেস্কের অ্যাপস আছে, সেটা ব্যবহার করে সে শুধু জাস্ট ছবি তুলে দিবে, অটো কি হয়ে যাবে, সেটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে। আপনি কি করবেন, ওই ডেস্কের সাথে এই কুইক বুকস এর ইন্টিগ্রেশন করে দিবেন, দেখবেন যে অটোমেটিক্যালি চলে আসতেছে। কারণ আপনি যদি এই জিনিসটা না জানেন, ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিতে পারবেন? ক্লায়েন্ট যখন কমিউনিকেশন করবে, যখন আপনাকে জিজ্ঞেস করবে যে ক্যান ইউ প্রোভাইড মি সাম ইনফরমেশন অ্যাবাউট ডেক্সট, আমাকে ডেক্সট সম্পর্কে কিছু বলো, যদি আপনি ডেক্সট না জানেন, তাহলে কি আপনি দিতে পারবেন? তাহলে আপনার আবার যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি 1200 ট্রানজেকশন কিভাবে আপনি ম্যানুয়ালি অ্যাড করবেন, আপনি একটু আমাকে বলেন তো, তখন আপনি বললেন যে আপনি আমাকে একটা কি বলবো, যে একটা এক্সেল ফাইল দেন, বিশাল বড় এক্সেল ফাইল দিয়ে দেন, তারপরে আমি কাজ করে আপনাকে দিচ্ছি। ক্লায়েন্ট তখন বুঝে যাবে যে আপনার ভিতরে সেই ক্যাপাবিলিটি নাই, কারণ 1200 ট্রানজেকশন আপনি এক্সেল ফাইলে করতে গেলেও কিন্তু অনেক টাইম। আর একটা ইনভয়েসে, আপনি যখন রেস্টুরেন্টে খেতে যান, তখন আপনার ওই একটা ইনভয়েসে কিন্তু আপনি কি বিভিন্ন জিনিস অর্ডার করেন, তাই না? এখন এতগুলা 3টা 4টা আইটেমও হইতে পারে। এখন 3টা 4টা আইটেম আপনি কত সময় আপনি এটাকে এক্সেলে কনভার্ট করবেন? এই জন্য আপনাকে বুঝতে হবে যে কিভাবে আমি স্মার্টলি কাজটা করতে পারি। তাহলে আমরা যদি কোনো অ্যাপস এর ব্যবহার করি বা থার্ড পার্টি অ্যাপস এর ইউজ করি, তখন আমরা এই মাল্টি ডটসটাকে ব্যবহার করে কানেক্ট করে নিব। এরকম হইতে পারে শপিফাই, অ্যামাজন, যদি কোনো বিজনেস থাকে ই কমার্সের ক্ষেত্রে আর কি বলতেছি, যদি তাদের থাকে, তারা যদি ওই অ্যাপস গুলাকে ইউজ করে, তারা এখানে কানেক্ট করে নিতে পারে কুইক বুকস এর মাধ্যমে। তারপরে ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা অপশন দেখতেছি, সেটা হচ্ছে আমাদের কি সার্চ অপশন। আমরা রিসেন্টলি কি করছি, এখন ধরেন আপনি একটা ইনভয়েস করছেন, সেটা ভুলে গেছেন, সেটা তারিখ কত, বা সেখানে আপনি কি কোয়ান্টিটি দিলেন, এখন আপনি খুঁজে বের করতে হবে না? এখন আপনি খুঁজে বের করার জন্য এই সার্চ অপশনে যাবেন, ওই শুধুমাত্র যে একটা নাম লিখে সার্চ দেওয়া মাত্রই সেটা বের হয়ে চলে আসবে। এটা কুইকবুকস আমাদের জন্য কাজ করছে। তারপর এটা হচ্ছে নোটিফিকেশন, যদি কোনো নোটিফিকেশন আসে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা, এটাকে বলা হচ্ছে গিয়ার আইকন। গিয়ার আইকন, গিয়ার, গাড়ির যে গিয়ার দেখছেন না, সেরকম গিয়ার আইকন বা সেটিং আইকন বলা হয়। কুইকবুকস এর ভাষায় এটার নাম হচ্ছে গিয়ার আইকন। এই গিয়ার আইকনে গিয়ে আপনার যাবতীয় ডিটেলসটাকে আপনি কি করতে পারেন, ঠিক করে নিতে পারেন। ঠিক আছে? তারপরে হচ্ছে ডানে যেটা দেওয়া আছে ডি, ডি মানে হচ্ছে আমার এই আইডিটা যে নামে খোলা, আমার একটা কি কুইক বুকস এর একটা অ্যাকাউন্ট থাকতে হবে। গতদিন আমি দেখাইছিলাম, ইনটুইট কুইক বুকস আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টের অধীনে এখানে আপনার অ্যাটেন্ডেন্স আছে? ওটা এখনো শিটের অ্যাক্সেস থেকে দিচ্ছেন? না মনে হয়, আমি আজকে ক্লিয়ার করে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ডিটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট আছে, নামটা ছিল ড্রিমার সোহান আর কি, ঠিক আছে? এই ডি হচ্ছে নামের প্রথম অক্ষর, এটা হচ্ছে আমার ইনটুইট অ্যাকাউন্টের সিম্বল। এখানে গেলে আমি ইনটুইট অ্যাকাউন্টে কি করতে পারবো, দেখতে পারবো।
তাহলে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের এই বিস্তারিত জিনিসগুলা আছে। এখানে হচ্ছে আমার লোগো থাকবে, এটা হচ্ছে আমার কুইক ক্রিয়েট অপশন, ডান পাশে হচ্ছে আমার হেল্প অপশন, তারপরে হচ্ছে মাল্টি ডটস হচ্ছে আমার কি কোনো কিছু যদি আমি কি অ্যাপসটাকে ইন্টিগ্রেশন করি, তারপরে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস হচ্ছে আমার কোনো কিছু খুঁজে বের করার জন্য, তারপরে এটা নোটিফিকেশন বেল আইকনটাকে নোটিফিকেশনের জন্য, তারপর এটা হচ্ছে আমার গিয়ার আইকন, তারপর এটা হচ্ছে আমার ইনটুইটের অ্যাকাউন্টের লোগো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরিচিতি। আচ্ছা, সবাই এতটুকু বুঝতে পারছেন? বলেন, এখানে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই না? আচ্ছা, আসেন, আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে গিয়ার আইকনে। আমরা আজকে কি দেখব? আমাদের একটু আগে যে আমরা দেখালাম, কি করব, ফিনিশ দা কোম্পানি সেটিং, কোম্পানিটাই কি করব, সেট আপ করে নিব, তারপর প্যাকেজটাকে আপগ্রেড এবং ডাউনগ্রেড করব। এখন প্যাকেজটা আমরা একটু পরে জানবো। তারপরে সেলস এর সেটিং করব, এক্সপেন্স সেটিং করব, টাইম এন্ড অ্যাডভান্স সেটিং করব, কাস্টমাইজ ইনভয়েস করব, ট্যাক্স সেটিং করব। এই সবগুলো জিনিস আমার অ্যাভেলেবেল একটা জায়গায় আছে, সেটা হচ্ছে গিয়ার আইকন। ভালো করে দেখেন সবাই। তাহলে কোথায় গেলে পাবো? গিয়ার আইকনে ক্লিক করব, সেখান থেকে এই যে ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্টস এন্ড সেটিং আছে। ঠিক আছে, কোথায় গেলে পাবো? অ্যাকাউন্টস এন্ড সেটিং আছে। আচ্ছা, আসেন আমরা সবাই এখানে রিচ করি। আসেন, এখানে আমাকে কি শো করতেছে দেখেন, অ্যাকাউন্ট এন্ড সেটিংস এর আন্ডারে আমাকে এখানে কয়টা মেজর হেড দেখাচ্ছে। প্রথমে হচ্ছে কোম্পানি, তারপরে হচ্ছে সেলস, তারপরে হচ্ছে এক্সপেন্স, তারপরে হচ্ছে টাইম, তারপরে হচ্ছে কি অ্যাডভান্স, তাই না? সবগুলা কি আমরা পাইছি? আচ্ছা, এবার আসেন কোম্পানি নেম আমরা সেট করবো এক এক করে। অপশনগুলো ভালো করে দেখবেন। আমি এখানে কাজ করার জন্য কিছু অপশন আমি অন করব, কিছু অপশন আমি এখনই অন করব না। কারণ হচ্ছে, যদি আমি এখনই সব অপশন অন করে দিই, তাহলে আপনি বুঝবেন না যে কোনটার কারণে কি হচ্ছে, পরবর্তীতে কোনটার কারণে কি হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য সব অপশন আমি চাইলেও এখন অন করব না। আচ্ছা, আসেন, সবার আগে কি, প্রথমটা হচ্ছে আমার কোম্পানি নেম। এখানে কি দেখাচ্ছে? একটা লোগো দেখাচ্ছে, তাই না? লোগো শো করতেছে, মানে একটা বক্সের মতো। যদি এই যে ডান পাশে পেন আইকন ক্লিক করি, এই যে এবার দেখেন কোম্পানি লোগো, তারপরে কি কোম্পানি নেম, তারপরে লিগেল নেম, তারপরে ভ্যাট, এগুলা দেখাচ্ছে। তাই আসেন এবার আমরা লোগো কিভাবে অ্যাড করব। প্লাস নিউ আইকনে যাব। আচ্ছা, সবার আগে লোগোটা তো ডাউনলোড করতে হবে না? সমস্যা নাই, লোগো দিয়ে দিব। এই সবগুলা ফাইল আপনাদের কাছে শেয়ার করা হবে গ্রুপে, যেভাবে গত ক্লাসে শেয়ার করা হয়েছিল। হ্যাঁ, এটা কি সেকেন্ড ক্লাস হচ্ছে? জি, প্রথমটা ছিল অনবোর্ডিং ক্লাস, আজকে হচ্ছে কুইক বুকস এর ফার্স্ট ক্লাস। অনবোর্ডিং ক্লাসে জাস্ট কিভাবে স্ক্রিনশট নিতে হয়, কিভাবে ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে হয়, এই বেসিক কিছু কথা। আজকে হচ্ছে কুইক বুকস এর একেবারে প্রাইমারি ক্লাস, এটাই মনোযোগ দিয়ে দেখেন। আবার মনে করেন না যে আজকে আগের ক্লাস দেখি না, এই ক্লাস বুঝবো না কিছু, মেন্টালিটি। অবশ্যই পাবে, গ্রুপে দেওয়া আছে। প্লাস নিউ আইকনে ক্লিক করব, দেখেন আমাকে কোথায় নিয়ে আসছে, আমার ডেস্কটপে নিয়ে আসে, তাই না? এই যে অ্যালার্গেন লোগো, এটা ক্লিক করব, যেটা আমি একটু আগে ডাউনলোড করলাম। দেখেন আপলোডিং হচ্ছে। এই যে চলে আসছে লোগো, জাস্ট এটাকে কি করব, সেভ করে দিব। এই যে এখানে ভিজিবল হয়ে গেছে। এখন আপনি চাইলে কোম্পানি নেমটা কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। এখানে ক্লিক করে দেওয়ার মানে কি, লিগেল নেম, মানে যেটাই কোম্পানির নাম সেটাই কি লিগেলি নেম আছে। দুইটা নাম আছে, একটা হচ্ছে কোম্পানি যেটা বাস্তবিক অর্থে ভিজিবল, আরেকটা হচ্ছে যখন তারা ট্যাক্সের ফাইল করে সেখানে তাদের একটা নাম থাকে বিদেশের ক্ষেত্রে। ঠিক আছে, এই জন্য দুইটা অপশন, একটা হচ্ছে কোম্পানি নেম, একটা হচ্ছে লিগেল নেম। আচ্ছা, এটাকে আর কিছু করার নাই, ভ্যাটের নাম্বার যেহেতু নাই আমাদের কাছে, তাহলে আমরা এটা কি জাস্ট সেভ করে দেব। তারপরে আসেন কোম্পানি টাইপ।
আমরা যখন কোম্পানিটা ক্রিয়েট করছিলাম তখন কি দিছি, পার্টনারশিপ অর লিমিটেড কোম্পানি, দেখেন এখানে শো করে গেছে। ইন্ডাস্ট্রি কোনটা দিছিলাম, মেডিকেল হেলথ কেয়ার ও কমিউনিটি সার্ভিস, এটা এখানে শো করতেছে। তারপরে দেখেন কন্টাক্ট ইনফো, এটার ডান পাশে আমরা ক্লিক করব পেন আইকনে, ইমেইল। এখন আমার ইমেল দিলে তো আর হবে না, তাই না? কোম্পানির ইমেল দিতে হবে। আসেন কোম্পানির ইমেলটা আমরা যদি একটু চেক আউট করি, এই যে আমি ইমেলটা দিয়ে দিছি, এখান থেকে কপি করে নিব। আচ্ছা, আর আমার কোনো ইমেল নাই। এবার আসেন ফোন নাম্বারটা চেঞ্জ করে দিন। +1 কোন দেশের বলেন তো একটু আমাকে? হ্যাঁ, ইউএস। ওকে, তাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, আমি কি ওয়েবসাইট দিছি, এই যে allergen.com। এবার আসেন সেভ করে দিন, দেখেন সেভ হয়ে গেছে। ইমেলটা নিলাম, ফোন নাম্বার নিলাম, ওয়েবসাইট নিলাম, আমাদের ডাটাবেজে যা যা আছে সেই জিনিসগুলো নিলাম। এবার আসেন অ্যাড্রেসটাকে সেট করুন। অ্যাড্রেসটা কোথায় দেওয়া দিছি, ইভারেন ক্যালিফোর্নিয়া, মেডিসন নিউ জার্সি, ইউনাইটেড স্টেট। এখান থেকে কিছু কিছু কাট সাট করবো, তাই না? এগুলো এত কোনো ইস্যু না আমাদের জন্য, জাস্ট এগুলো আমরা প্র্যাকটিস করতেছি কিভাবে যদি আমাদের কোম্পানি সেট আপ করতে হয় আমরা কিভাবে করতে পারি সেটা। জিপ কোড কি কারো জানা আছে বলেন? ক্যালিফোর্নিয়ার জিপ কোড নাই, জানা নাই? সমস্যা নাই, আমাদের গুগল আছে না? সবার হাতে কি গুগল আছে তো? আসেন গুগলে সার্চ করি। ধরে নিই একটা দিয়ে দিলাম, যে কোনো একটা। আচ্ছা, আর কোনো আমাদের কোনো কিছু নাই। আচ্ছা, এই যে মাত্র যে সমস্যাটা দিছে দেখেন, এই সমস্যাটা আপনারাও ফেস করবেন ম্যাক্সিমাম টাইম। কি বলছে, ইউ অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ওয়ার ওয়ার্কিং ইন দ্য সেম টাইম, মানে আমিও যে টাইমে কাজ করতেছি কুইক বুকসের, ওরাও কি একই টাইমে কাজ করতেছে। এখন এটার জন্য কি কাজ করতে পারবো না? বের হয়ে যান, বের হয়ে গিয়ে আবার একটু রিফ্রেশ বা লগ আউট করে আবার নতুন করে ঢুকবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। কুইক বুকস আসলে কি অনেকটা হার্ড একটা সফটওয়্যার, মানে আপনাকে চাইলেও আপনি কি ভুল করতে পারবেন না, মানে সে সবসময় আপনাকে কি করবে, একটা বারবার দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রাখবে যে আপনি যে কাজটা করতেন ঠিক করতেছেন কিনা। মানে অটোমেটিক চাইলে যে সব হয়ে যাবে তা না, আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। এই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন এরর তার আপনার সামনে নিয়ে আসবে। হুম, বের হয়ে আবার নতুন করে লগ ইন করুন, এগুলো কোনো মেজর ইস্যু না। নিচে তো অনেক সময় নিবে না, না নিলে আবার এসে দিবে। ঠিক আছে, তাহলে এটা আমি ডান দিয়ে বের হয়ে যেতে পারি বা পরবর্তী স্টেপে চলে যেতে পারতাম। তাহলে আমাদের কোম্পানি সেটআপ কি ক্লিয়ার? কি করলাম আমরা একটু যদি আমি আরেকবার বলি। প্রথমে লোগোটা নিয়ে আসলাম কোথা থেকে, পেন আইকন থেকে, ডান পাশের পেন আইকন থেকে। তারপরে হচ্ছে কোম্পানির নাম দিলাম, আপনারাও কি করবেন, অ্যালার্গেন লিখবেন, একটু হাইপেন দিয়ে আপনারা প্রত্যেকে আপনাদের নাম লিখবেন, যাতে আমি বুঝতে পারি এটা আপনাদের কি অ্যাসাইনমেন্ট। আর অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হয় গত দিনের ভিডিওতে আমি বলে দিছি। তারপর যদি সমস্যা হয় মুন্নার সাথে কন্ট্যাক্ট করে নিবেন। তারপরে হচ্ছে কোম্পানি টাইপ তো অলরেডি আমরা করে আসছি, কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে আসলাম, কি একটা ইমেল নিয়ে আসলাম, একটা ফোন নাম্বার নিয়ে আসলাম, একটা কি ওয়েবসাইট নিয়ে আসলাম, তাই না? তারপরে হচ্ছে অ্যাড্রেস নিয়ে আসলাম। এবার আসেন দ্বিতীয়টাতে আমরা চলে যাই, সেলস। এই যে সেলস, অনেকগুলো অপশন, তাই না? আসেন প্রথমে এক এক করে আমরা দেখার চেষ্টা করি।
প্রথমে কি দেখবো আমরা? সেলস ফ্রম কন্টেন্ট, এটা দেখবো। একটু পরে আমরা ইনভয়েস শিখবো। আসেন, এটা ডান পাশে আমরা চলে যাই। কি কি বলছে ভালো করে বুঝেন। প্রেফার্ড ইনভয়েস টার্ম। ইনভয়েস কখন হয় বলেন তো কেউ আমাকে? ইনভয়েস কখন হয়? যখন কি ক্রেডিট সেলস হয়, তাই না? তখন আমাদের কি ইনভয়েস হয়। এখন যখন ধারে বিক্রয় করা হয় তখন কি একটা শর্ত দেওয়া থাকে না? হ্যাঁ, যে 30 দিন, 15 দিন, 1 মাস বা এন্ড অফ দ্য মান্থ, এরকম কিছু বলা থাকে। এখন বাই ডিফল্ট কুইক বুকস আপনাকে 30 দিন একটা সাজেস্ট করবে বাই ডিফল্ট। এই যে দেখেন অনেকগুলো আছে, 15, 30, 60। এখন ধরেন আপনার 30ও লাগবে না, 15 লাগবে না, আপনার লাগবে হচ্ছে 45 দিন। তো এখন আপনি কি করবেন? অ্যাড করতে পারবেন না। এই যে আসেন, এখানে কি করবো, এই যে ড্রপ ডাউন দেখতেছেন, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, অ্যাড নিউতে চলে যাবেন। দেখেন এই যে নতুন আপনার কাছে একটা কি ফর্ম চলে আসছে। কি নাম দিবেন? ধরে নেন নেট 45, বা শুধু নেট 45 দিলাম। এখানে কতদিন? 45 দিন দিয়ে জাস্ট সেভ করে দেন। দেখেন এই যে চলে আসছে, দেখেন লিস্টের মধ্যে 45 দিন চলে আসছে। আপনি চাইলে আপনার যে কোনোটা দিতে পারেন। আচ্ছা, আমরা বাই ডিফল্ট 30 রাখলাম। তারপর বলছে প্রেফার ডেলিভারি মেথড। প্রেফার ডেলিভারি মেথড, এটা আমাদের কিছুই করতে হবে না, আমাদের ডেলিভারি মেথড চুজ করে দিতে বলতেছে, আমরা কিছুই করব না। তারপর শিপিং। শিপিং এর আমাদের প্রয়োজন নাই, কারণ হচ্ছে কি শিপিং আমরা কি করতেছি? ফার্মাসিউটিক্যাল বিজনেসের করতেছি, তাই না? আমাদের কি শিপিং এর প্রয়োজন আছে? হ্যাঁ, শিপিং এর প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে কি বলছেন নিচে? কাস্টম ট্রানজেকশন নাম্বার। কাস্টম ট্রানজেকশন নাম্বার, এই ট্রানজেকশন আপনি যতগুলো ট্রানজেকশন এন্ট্রি করবেন সবগুলা কি করবে? একটা করে নাম্বার তারা কুইকবুকস অটোমেটিক্যালি আপনাকে সাজেস্ট করতে থাকবে। তাহলে আমরা এটা চাই, এজন্য অন করে রাখবো। তারপর সার্ভিস ডেট, আপনি চাইলে ডেটটাকে অন করে রাখতে পারেন, কবে সার্ভিস দিচ্ছেন। তারপরে হচ্ছে ডিসকাউন্ট। আমরা যখন ইনভয়েস করি তখন কি ডিসকাউন্টের নিচে অপশন থাকে না, যে এত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো? তাহলে অবশ্যই আমরা কি ডিসকাউন্টের অপশন চাইতেছি। তারপর হচ্ছে ডিপোজিট। যখন ধারে বিক্রি করি তখন কি কাস্টমারকে বলি বা ক্লায়েন্টকে বলি যে আপনি এক কাজ করেন, 2000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে যান, মানে ডিপোজিট করে রেখে যান, যাতে আমি এনশিওর হইতে পারি যে না আপনি প্রোডাক্টটা কি করবেন, নিবেন। তাহলে আমি ডিপোজিটের কলামটা চাচ্ছি, তাহলে এই যে ডিপোজিটের কলামটা কি করে দিব? অন করে দিব। তারপর ট্যাগ। ট্যাগ এতটা ইম্পর্টেন্ট না, আমরা তো ফেসবুক ইউজ করছি, তাই না? ফেসবুকে কি আমরা যখন কোন একটা পোস্ট লিখি, লেখার নিচে কি বিভিন্ন ধরনের ট্যাগ দিই না, স্টার চিহ্ন দিয়ে? সেগুলো কি করে? জাস্ট হাইলাইট করে, তাই না? হাইলাইট করার কাজ, এছাড়া তো আর কোনো কাজ নাই এদের। এখন আমি চাইলে এটাকে অন রাখতে পারি, অফ রাখতে পারি। যেহেতু তারা বাই ডিফল্ট অন রাখছে, অন রাখলাম আমরা। জাস্ট আমার আর কোনো কাজ নাই, জাস্ট সেভ করে দিব। তারপরে হচ্ছে ইনভয়েস পেমেন্ট, এটা কিছু করব না। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আসেন এই জায়গাটা ইম্পর্টেন্ট। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে কি বলছে? শো প্রোডাক্ট সার্ভিস কলাম অন সেলস ফর্ম। আমাদের যে সেল ফর্ম গুলো আছে সেগুলোতে প্রোডাক্ট এবং সার্ভিসের কলাম শো করবে কিনা? অবশ্যই করতে হবে। শো এসকিউ কলাম, এটা আমাকে কেউ বলেন তো এসকিউ কলামটা কি? হ্যাঁ, আচ্ছা, আর কেউ? এত তো ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেক আছে, কই তাদের কাছে একটু শুনি। এসকিউ কি? এটার ফুল মিনিংটা বলেন, ফুল মিনিংটা বলেন। এনিওয়ান? পিছনে, একেবারে পিছনে শুনি তাদের কাছ থেকে। এসকে ইউ এর ফুল ফর্মটা কি? আচ্ছা, যাক, স্টক কিপিং ইউনিট। আমরা যখন আমাদের কি থাকে, পণ্যটা মজুদ থাকে, মজুদ থাকার ফলে আমরা পণ্যটা কি করি? বিক্রি করতে যাই। যখন বিক্রি করতে যাই তখন কি হয়? সেটা আমাদের ইনভেন্টরি থেকে মাইনাস হয়, কমতে থাকে, তাই না? এই যে কমতে থাকে, তার একটা কোড নাম্বার কি অটোমেটিক্যালি জেনারেট হইতে থাকে। ব্যাকহ্যান্ডে কি অটোমেটিক্যালি জেনারেট হইতে থাকে, যে ওই যে ভাই একটু আগে বললো যে বিক্রি করতেছে, সেটার কি একটা কোড। ঠিক আছে, আমরা যখন মিনা বাজার বা অন্যান্য কোনো সুপার শপ থেকে কিনি তখন কি করে? ওই যে প্রোডাক্টের গায়ে থেকে বায়োমেট্রিক স্ক্যান করে না? ওটা করার রিজনটা কি? ওই সরাসরি ইনভেন্টরিতে ইফেক্ট করে যাচ্ছে যে এই প্রোডাক্টটা কি বের হয়ে গেছে।
ব্যাকএন্ডে কি সেটা চলে যাচ্ছে ওই যে বারকোডের পিছনে যে কোডটা কাজ করতে সেটাকে বলা হয় এসকেইউ ইউনিট। ঠিক আছে? স্যার বারকোড আর এসকিউ একই তো? না, বারকোডারের পিছনে আরেকটা কোড জেনারেট হয় যেটা শুধুমাত্র ইনভেন্টরির ক্ষেত্রে। হ্যাঁ, ওই প্রোডাক্টের জন্য। আচ্ছা, এখন আমরা এটা চাচ্ছি, এটাকে অন করে দিব, ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট। আচ্ছা, ট্র্যাক মানে কি? আমরা দেখতে পারবো যে আমার কোয়ান্টিটি কত আছে না নাই, তাই না? এখন যদি আমরা যখন কোনো ইনভয়েস করতে যাই বা কোনো পারচেজ করতে যাই, তখন আমরা যদি নাই বুঝি যে আমাদের কাছে কত প্রোডাক্ট আছে, তাহলে সেটা তো আমাদের জন্য কি একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে। এই জন্য আমাদের কি জানতে হবে, এই জন্য আমরা কি করবো, এটাকে অন করে দিব যদি অফ থাকে। ট্র্যাক কোয়ান্টিটি আর প্রাইস, ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড, আমাদের হাতে কত মজুদ থাকবে সেটাও আমাদেরকে জানতে হবে। কুইক বুকস বা এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে এটাও আরেকটা সুবিধা যে আপনার কত মজুদ আছে ইনস্ট্যান্ট, সেটা আপনি যখন কোনো ইনভয়েস করতে যাবেন বা বিল করতে যাবেন তখন আপনি ইনস্ট্যান্ট জানতে পারতেছেন যে আপনার কাছে কত আছে সেই জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা এটাকে সেভ করে দিব। তারপর প্রোগ্রেস ইনভয়েসিং, এই জিনিসটা আমি এখন অন করব না। এটা কি করেন তো, এই জায়গাটাতে কি লেখা আছে করেন সবাই। ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম সিঙ্গেল এস্টিমেট। এস্টিমেট কি বলেন? সোজা বাংলা ভাষায় যদি বলি, ফরমাইশ দাও, ফরমাইশ, ফরমাইশ দিচ্ছি আমি, তাই না? হ্যাঁ, এটা তো কোনো আমার অ্যাকাউন্টিং না, কোনো ইফেক্ট তো পড়তেছে না। যখন একজন ক্রেতা বা ক্লায়েন্টের কাছে যখন আমি কি করব, অর্ডার বা ফরমাইশ করতেছি, তখন এখন সে চাইলে কি করতে পারে, সম্পূর্ণটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে, তাই না? আবার চাইলে কি হতে পারে, সে 2 ভাগে আমাকে দিতে পারে বা 3 ভাগে দিতে পারে, মানে বিভিন্ন মাল্টিপল সেকশনে সে আমায় কি করতে পারে, মালটা প্রোভাইড করতে পারে। এটার জন্য পেমেন্টটা কি হবে, মাল্টিপল বার হবে, তাই না? এখন ওই যে মাল্টিপল কাজ করার জন্য এস্টিমেট থেকে আমরা যখন ইনভয়েস করব, তখন যে মাল্টিপল কাজগুলো হবে না, সেটার জন্য আমাকে কি করতে হবে, প্রোগ্রেস ইনভয়েসিং করতে হবে। ঠিক আছে? এই অপশনটা আমরা এখন অন করব না, যখন আমাদের কাজ হবে তখন আমরা এটা অন করে দেন কাজ করব। ঠিক আছে? তারপরে হচ্ছে মেসেজ। অলরেডি মেসেজ তারা লিখেই রাখছে, আমাদের এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই। যদি চান দেখতে পারেন প্লাস নিউ আইকন থেকে, এই যে তারা একটা সুন্দর করে ইমেলের মেসেজের মতো লিখেই রাখছে বাই ডিফল্ট, এটা আমাদের কোনো কাজ নাই। তারপর রিমাইন্ডার, আপনি কি রিমাইন্ড চাচ্ছেন ইনভয়েসের? কি বলছে, ডিফল্ট ইমেল মেসেজ ইনভয়েস রিমাইন্ডার। তারপর বলছে অটোমেটিক ইনভয়েস রিমাইন্ডার, মানে আপনার যখন ইনভয়েসের সময়সীমা। আচ্ছা, ইনভয়েস কয় ধরনের হয় বলেন তো, আপনাদের কাছ থেকে শুনি, বলেন কেউ, ইনভয়েস কয় ধরনের হয়? একটা হচ্ছে ওপেন ইনভয়েস আর একটা হচ্ছে ওভার ডিউ ইনভয়েস। ওপেন ইনভয়েসটা কোনটা, যখন মেয়াদের মধ্যে থাকে সেটাকে বলবো আমরা ওপেন ইনভয়েস, আর মেয়াদ শেষ হয়ে গেছে এটাকে বলবো আমরা ওভার ডিউ ইনভয়েস। ঠিক আছে? এখন যখন ওভার ডিউ হয়ে যাবে তখন আমাকে তারা রিমাইন্ডার দিবে বারবার, এই জন্য এটাকে আমরা কি করব, অন করে দেব। ঠিক আছে? আচ্ছা, তারপর অনলাইন ডেলিভারি, এখানে আমার কোনো কাজ নাই, স্টেটমেন্টও কি আমার অন থাকবে, মানে আমি স্টেটমেন্টটা কি করব, দেখতে চাবো বারবার। একজন কাস্টমারে কি স্টেটমেন্টটা আমরা বারবার দেখতে চাই, এই জন্য এটাকে আমার কি করতে হবে, অন করে দিতে হবে। তাহলে এইখান থেকে যে অপশনগুলো বললাম, কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই? যাক, অনেক ভালো লার্নার্স তো আপনারা। হ্যাঁ, আচ্ছা, বিল এন্ড এক্সপেন্স, আসেন এবার আমরা এক্সপেন্স সেটিং এ যাব। এক্সপেন্স সেটিং এ যদি আমরা যাই, তখন এখানে কি দেখাচ্ছে, বিল এন্ড এক্সপেন্স, শো আইটেম টেবিলস অন এক্সপেন্স অন পারচেজ ফর্ম। মানে পারচেজ রিলেটেড আমরা যে ফর্মগুলো ক্রিয়েট করব, সেখানে আমার কি এক্সপেন্স নামে একটা টেবিল থাকবে। অবশ্যই আমরা চাচ্ছি সেটা কি বাবদ এক্সপেন্স হয়েছে সেটা আমাকে দেখতে হবে না, এই জন্য আমার এটা কি অন থাকবে। শো ট্যাগ ফিল্ডস অন এক্সপেন্স অন পারচেজ ফর্ম। ট্যাগ, ট্যাগ আমার অতটা গুরুত্বপূর্ণ না, আমি চাইলে এটা কি অফ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ট্র্যাক এক্সপেন্স অ্যান আইটেম বাই কাস্টমার, আমি যে খরচগুলো করছি
আমার কাস্টমারের বিপরীতে সেই খরচগুলো আমি ট্র্যাক করতে চাই, অবশ্যই এটাকে অন করতে হবে, কিন্তু এখন অন করব না, করলে ইস্যু হবে, এই জন্য আমরা এখন অন করবো না, এটা পরবর্তীতে আমরা কাজের সময় করবো। তারপর মেক এক্সপেন্স এন্ড আইটেমস আর বিলেবল, মেক এক্সপেন্স এন্ড আইটেম আর বিলেবল, এটাও কি আমরা যে খরচগুলো করি সে খরচগুলো সাথে সাথে কি বিলে যাতে কনভার্ট হয়, বিলে যাতে কনভার্ট হয়। এখন এটা কি আপনি কি চান বলেন, রাখবেন না রাখবেন না, কোনটা করতে হবে? আচ্ছা, যদি আমি এটা করি তাহলে কি হবে জানেন, যখন আমি এক্সপেন্স করব তখন সাথে সাথে সেটা বিল ক্রিয়েট হয়ে যাবে, এন্ড এটা কি হয়ে গেল, অটোমেশন হয়ে গেল না? এখন অটোমেশন অ্যাকাউন্টিং এর জন্য আশীর্বাদ না হইতেছে বলেন অভিশাপ, কোনটা? হ্যাঁ, কি হলো, কারো কাছে কোনো রেসপন্স নাই। অ্যাকাউন্টিং এ অটোমেশন ভালো না, সব অটোমেশন কি ভালো না। আচ্ছা, এটা আমরা অফ করে রাখবো। তারপর ডিফল্ট বিল পেমেন্ট টার্মস আমরা নরমালি 30 দিন দিয়ে রাখবো, কতদিন আমরা পরিশোধ করবো, 30 দিন। এটা চেঞ্জ করা যাবে, এটা নিয়ে কোনো ইস্যু না। আমরা এই যে সেটিং গুলো দেখতেছি এগুলো পরবর্তীতেও চেঞ্জ করা যাবে, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। তাহলে আসেন এটাকে আমরা সেভ করে দিব। তারপরে এই যে আবার সেম ইস্যু হয়েছে, তাই না? এটা আসবেই, এটা কিছু করার নাই, এটা কুইক বুকস থেকে ইয়ে করতেছে। না, ডিসঅ্যাডভান্টেজ না, এটা আপনাদেরকে সতর্ক করার জন্য করে কুইক বুকস। আরো যখন কাজগুলো করতে যাবেন সামনে, তখন দেখবেন যে কিছু কাজ আপনি দিছেন, সাথে সাথে সে ইনপুট নিচ্ছে না, সে আপনাকে একটা রিমাইন্ডার দিচ্ছে, রিমাইন্ডার দিয়ে তারপরে আপনার কাছে সে করা নিচ্ছে। এটা ডিসঅ্যাডভান্টেজ না। আমরা যেরকম ফেসবুকে চাইলে সাথে সাথে পোস্ট করে দিতে পারি, আর এটা হচ্ছে একটা অ্যাকাউন্টস এর কাজ, দুটোর ভিতরে তো তফাৎ আছে, তাই না? আচ্ছা, আমার নিয়ে নিছে তো, সমস্যা হয়নি। তারপর পারচেজ অর্ডার, আমি পারচেজ অর্ডার রাখবো, এই জন্য অন রেখে দিলাম। দেন আসেন টাইম, টাইমটা কি, এখন আপনি যে দেশের ক্লায়েন্টে কাজ করবেন সেই দেশের ক্লায়েন্টের কি দিয়ে জেনে নিবেন, তাই না? ধরেন আপনার অস্ট্রেলিয়ার একজন ক্লায়েন্ট আপনাকে নক দিছে, এখন আপনার ওই দেশের ফার্স্ট ডে প্রধান কর্মদিবস কোনটা সেটা আপনি জেনে নিতে পারবেন না, গুগলে করলেই তো জেনে যাবেন যে আপনার ওই দেশে কর্মদিবস। আমরা যে দেশের কাজ করতেছি সেই দেশের হচ্ছে মানডে থেকে কাজ শুরু, ঠিক আছে? তারপরে হচ্ছে টাইম শিট, টাইম শিট এই যে এই কাজটা হচ্ছে খুব মজাদার একটা কাজ। আপনার অধীনে আপনার কোনো কর্মচারী আছে, সে কিছু সেবা দান করছে, ঠিক আছে? এখন সে যে সেবা দান করছে তাকে আপনাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার জন্য কি আপনার অপশন থাকতে হবে না, সে কতক্ষণ কাজ করছে, কত ঘন্টা কত মিনিট কাজ করছে সেটাকে আপনাকে মেজারমেন্ট করতে হবে, এই জন্য এই দুটো অপশন আপনার কি অন থাকতে হবে। তারপরে আসেন অ্যাডভান্স অপশনে যাব আমরা, বিশাল বড় অপশন, তাই না? অ্যাকাউন্টিং, প্রথমে কি বলছে, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর অধীনে বলছে ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। এখন এক দেশের ফাইন্যান্সিয়াল এক এক রকম হয়, অস্ট্রেলিয়ার যেরকম হয় এপ্রিল থেকে শুরু, মার্চে গিয়ে শেষ, এক এক দেশের এক এক রকম হয়। আপনি যে দেশের কাজ করবেন সেই দেশের ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে নেবেন। আচ্ছা, তাহলে আপাতত আমরা জানুয়ারি রাখলাম। ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার, মানে কোন মাস থেকে আপনি ট্যাক্স দেওয়া শুরু করবেন। সাধারণত যে বছর থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, আর্থিক বছর, সেই বছরে কি হয়, ট্যাক্স ইয়ার শুরু হয়ে যায় সেই মাস থেকে। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং মেথড, মেথড কয়টা, কি কি, অ্যাক্রুয়াল বেসিস আর হচ্ছে ক্যাশ বেসিস। দুটোর ভিতরে তফাৎ কি, অ্যাক্রুয়াল বেসিসে হচ্ছে আমাদের যখনই কোনো ইভেন্ট হবে, ঘটনা সৃষ্টি হবে, তখনই সাথে সাথে কি আমরা সেটাকে লিপিবদ্ধ করবো, এন্ট্রি করবো, তাই না? আর ক্যাশ বেসিসে কি হয়, যখন সেটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে নগদের ট্রানজেকশন হবে তখন আমরা লিপিবদ্ধ করব। তাহলে আমরা এখানে কোনটা চুজ করব বলেন? হ্যাঁ, অ্যাক্রুয়াল চয়েস করব, নট ফর ক্যাশ। আচ্ছা, এই যে অপশনটা খুবই ঝামেলাজনক অপশন, এটা কেউ অন করবেন না, ঠিক আছে? এই যে ক্লোজ দ্য বুক, মিনিংটা কি, কুইক বুকসটাকে ক্লোজ করে দিবেন? হ্যাঁ, না। আচ্ছা, এখন বলতেছি, আচ্ছা, এই যে কোম্পানিটা না, এই কোম্পানি আমাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্সেস দিবে, তাই না? ধরেন 24 সালের জুলাই পর্যন্ত আমাকে অ্যাক্সেস দিছে। এখন আমি চাইলেও জুলাইয়ের পরে গিয়ে কাজ করতে পারবো না যদি সে এটা অন করে দেয়।
কেন? এটা কেন দেওয়ার রিজনটা কি? ধরেন একজন বুক কিপার, সে কি অনেকদিন ধরে কাজ করতেছে না প্রতিষ্ঠানে? এখন বুক কিপারকে একটা প্রতিষ্ঠানের যে সিইও বা মালিক, সে কি করে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার টাইম বেঁধে দেয়, এই সময়ের পরে গিয়ে যাতে সে বুক কিপিংটা না করতে পারে। এরপরে যদি বুক কিপিং করতে হয় তাহলে তাকে কি করতে হবে, পারমিশন নিয়ে আসতে হবে তার। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি। ওই যে ফোনের যে আমরা লক রাখি না, জাস্ট জিনিসটা হচ্ছে এরকম। এটাকে যদি দেখেন অন করি তাহলে কি আসে, এই যে ক্লোজিং ডেট, এইখানে যদি ওই কোম্পানি সেট করে দিত যে ধরেন আমি যদি একটা ইয়ে দিই, ডিসেম্বর 2023 31, এই যে দেখেন সেভ করে দিয়ে, যদি এখন এখানে সেভ করে দেয়, সেভ করে দেওয়ার পর পর কি হবে, লক হয়ে যাবে। 23 সালের পরে আর কি আমি কাজ করতে পারবো না, সেই কোম্পানি থেকে পারমিশন নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। আরেকটা সিস্টেম আছে দেখেন, পাসওয়ার্ড দেওয়া। উনি চাইলে কি করতে পারে, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারে, যে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে রাখলাম, উনি যদি আসে তাহলে আমি পাসওয়ার্ডটা ওনাকে প্রোভাইড করে দিব, উনি কাজটা স্টার্ট করে দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কি সিকিউরিটি। একটা হচ্ছে ডেটের মাধ্যমে সিকিউরিটি, আর একটা কি পাসওয়ার্ডের মাধ্যমে সিকিউরিটি। যাই হোক, আমরা এই অপশনটা এখন অন করব না। তাহলে এটা আমরা সেভ করে দিচ্ছি। আপনারা অনেক লাকি ভাই, জানেন 2023-এর ডিসেম্বর পর্যন্ত কুইক বুকস এর এই যে এত সহজে আমরা যে অ্যাকাউন্ট খুলতেছি না, এটা খোলা যেত না, বাংলাদেশ থেকে এটা খোলা যেত না, অনেক সমস্যা হতো। এখন আস্তে আস্তে সমস্যাগুলো রিজলভ হচ্ছে। কারণ এখন কি করতো, কিছু ব্যক্তি আছে, একজন মানে আর কি অনেকগুলা কুইক বুকস এর অ্যাকাউন্ট খুলে রাখছে, মানে আর কি অনেক ট্রেনাররা আছে বিভিন্ন জায়গায়, আমার স্টুডেন্টই আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে এখন ট্রেনার হিসেবে আছে, যাক নাম বলবো না। এখন তারা ট্রেনার হিসেবে আছে, আমারই গাইডলাইন তারা ফলো করতেছে, আমারই গাইডলাইন তারা এখনো ফলো করতেছে। যাই হোক, তারা নিজেরা আপডেট হয় নাই। এখন তারা কি করছে, এক একজনে, আমি একদিন একজনের সাথে চা খেতে বসছি, তখন দেখি কি একজন কি করছে, সে 12টা কুইক বুকস এর অ্যাকাউন্ট খুলে রাখছে, এক পিসিতে 12টা অ্যাকাউন্ট খুলে রাখছে। আমি কি বলছি, মাল্টিপল ডিভাইস ইউজ করা যাবে না, একটা পিসিতে একবার লগ ইন করবেন। এই যে আপনারা, এই যে আপনাদের সামনে যে ডিভাইস গুলো আছে না, সেগুলো কি শেয়ারিং পিসি, শেয়ারিং না, যে কেউ এসে ক্লাস করতেছে। এখন আপনি ধরেন এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, সাথে সাথে আপনাকে মানে আর কি ডিনে করে দিবে, কারণ এই আইপি অ্যাড্রেসটা কুইক বুকস এর কাছে আছে। কুইক বুকস ফাইবার থেকে অনেক বেশি স্ট্রং, তারা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে, যদি পায় তাহলে আপনাকে অ্যাক্সেস দিবে না কোনো কোনো। এরকম অনেক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখেন চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস, এই যে চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস বলতে অনেকে অনেক কিছু বুঝে, আমি সহজভাবে বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে আমাদের লেজার। খতিয়ান করি না আমরা, খতিয়ান, সে খতিয়ানটাই হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্টস। খতিয়ানে আমাদের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় সবই থাকবে, সবই থাকবে। ঠিক আছে, এখন আমরা কি চাচ্ছি, এনেবল অ্যাকাউন্ট নাম্বার। আমরা যখন ক্লাস 9 10 বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, লেজারের বাম পাশে একটা জায়গায় লেখা ছিল হিসাবের কোড নাম্বার, যদি আমরা অনেকে লিখি নাই হিসাবের কোড নাম্বার, ওই হিসাবের কোড নাম্বারটাই হচ্ছে এখানে নাম্বার হিসেবে থাকতে হবে। এই জন্য আমরা এটাকে অন করে দিব। হিসাবের কোড নাম্বারটা থাকলে কি হবে, আমাদের জন্য জিনিসটা খুঁজে পেতে সুবিধা হবে। আমরা ওইখানে কেন লিখি নাই, আমরা যখন পড়াশোনা করে আসছি, কারণ ওটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো কাজে লাগে না, কিন্তু বাস্তব জীবনে আমাদের কাজে লাগে। অ্যাকাউন্টের নাম্বার গুলো আমরা দিব। ঠিক আছে, শুধু এটা অন করলে হবে না। এমন ট্রেনিদেরকে দেখছি যারা এটা অন করে বসে থাকে, কিন্তু জিজ্ঞেস করে, স্যার অ্যাকাউন্ট নাম্বার তো শো করতেছে না। এই যে একটা কলাম দেখছেন না, শো অ্যাকাউন্ট নাম্বার, আপনাকে এটা ক্লিক করতে হবে না? ক্লিক না করলে কি আসবে? ক্লিক করে দিতে হবে। এই যে এখন কি আপনার অ্যাকাউন্টের নাম্বার গুলো কি ভিজিবল হবে। ঠিক আছে, তারপরে বলছে ডিসকাউন্ট অ্যাকাউন্ট। আপনি তো অবশ্যই যেহেতু ডিসকাউন্ট এর আগে সেভ করে আসছেন, তাই না, ডিসকাউন্টের অপশনটা আপনার এখানে শো করবে, কিছু করতে হবে না, জাস্ট সেভ দিয়ে দিবেন। অন হয়েছে কি, হয় না মনে না, সমস্যা নেই, আমরা সেভ করি। আচ্ছা, তারপরে বলছে ক্যাটাগরি, ট্র্যাক ক্লাসেস, ট্র্যাক লোকেশন। ক্লাস, আপনার বিভিন্ন যে প্রোডাক্ট গুলো আপনি যে ইউজ করেন, বা এই কোম্পানি যে প্রোডাক্ট গুলা তারা সেল করতেছে,
বা পারচেস করতেছে সেগুলা সে কি করতে পারে, ক্লাসের আন্ডারে নিতে পারে। যেরকম একটা প্রোডাক্ট হইতে পারে তার ইনজেকশন, যেহেতু ফার্মাসিউটিক্যাল, সেই ইনজেকশনের আন্ডারে একটা কি করতে পারে, ক্যাটাগরি করতে পারে, যে আমি সকল ইনজেকশন গুলো কি একটা ক্যাটাগরিতে নিব। তারপরে সে কি করতে পারে, যে স্যালাইন, স্যালাইন গুলো সে একটা ক্যাটাগরিতে নিতে পারে, তাই না? এই জন্য সে ক্লাস গুলাই কি করতে পারে, অন করে দিবে। তারপর লোকেশন, এখন আপনার লোকেশন হইতে পারে, আপনার কোম্পানিটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, বিভিন্ন দেশে থাকতে পারে। আপনি কোন লোকেশনে যে জিনিসটা ক্রয় করছেন বা বিক্রয় করছেন, সেই জিনিসগুলোকে আপনাকে ট্র্যাক করতে হবে, তাই না? এটাকে অন করব না আমরা এখন, পরে আমরা অন করব, ঠিক আছে, করার ক্ষেত্রে। তারপরে এই যে অটোমেশন, এই যে অটোমেশনের জায়গা আসছে, তাই না? আচ্ছা, বলেন অটোমেশন, একটু আগে বলে দিছিলাম। কি কি বলছে দেখেন, প্রিফিল ফর্মস উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট। আচ্ছা, এটা অন থাকবে, এটা বাই ডিফল্ট অন করে রাখে তারা। অটোমেটিক্যালি ইনভয়েস আনবিল্ড অ্যাক্টিভিটি, আমরা চাই না অটোমেটিক্যালি ইনভয়েসড হয়ে যাক সেটা, ঠিক আছে? অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট, মানে আপনি বিল করে রাখছেন, অটোমেটিক্যালি শুধু পেমেন্ট হইতেই থাকবে, হইতেই থাকবে টাইম মতো, এটা আপনি চাচ্ছেন না, তাহলে এটাও কি অফ করে রাখতে হবে, তাই না? তারা অন করে রাখছে, দেখছেন? কুইক বুকস আপনাকে সব জায়গায় সবকিছু করতে সুযোগও দিবে না, আবার বাধাও দিবে না, এমন অবস্থা করে রাখছে। এই জন্য আপনাকে বুঝে কাজ করতে হবে। তারপর প্রজেক্ট, আমরা যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি তাহলে এই অপশনটাকে অন করব, ঠিক আছে? এটা আমরা পরবর্তীতে অন করব। তারপর ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই ইংলিশ, তাই না? এই যে আসেন কারেন্সি, আমরা কোম্পানিটা কোন দেশের কোম্পানি করতেছি, ইউএসএ, তাই না? তাহলে টাকা কি হবে, বাংলাদেশি টাকা? হ্যাঁ, যাক ভাগ্যিস আপনাদের তাহলে খেয়াল আছে। আমার এর আগের দেশে একটা স্টুডেন্ট কি করছে, উনি সবই ঠিকঠাক করছে, উনি সব টাকা দিয়ে রাখছে, টাকা দিয়ে উনি সব এন্ট্রি দিছে। কারেকশন তো পসিবল না। হ্যাঁ, কোম্পানি পুরো ইয়া হয়ে যাবে, পরে নতুন করে তাকে পুরো সব করতে হয়েছে। আচ্ছা, এই যে এরপরে কি মাল্টি কারেন্সি, দেখেন মাল্টি কারেন্সি বলতে কি বোঝায়, আপনার কাছে আপনি হচ্ছেন অ্যামাজন, শপিফাই বা এরকম মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে যদি বিজনেস করেন, তাহলে কি থাকবে, আপনার কারেন্সি অনেক রকমের থাকবে না? হোম কারেন্সি একটাই থাকবে, এই যে উপরে যেটা দেখেছি এটা হচ্ছে হোম কারেন্সি, মানে আপনি কোন দেশে আপনার ঠিকানা, সেই দেশের কারেন্সিটা হবে আপনার হোম কারেন্সি, ঠিক আছে? আর আপনি বিশ্বের যত দেশের সাথে কাজ করবেন সবই কি হবে, মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সি যখন অন করে দিবেন তখন সেটা অফ করার আর কোনো অপশন নাই, ওটা অফ করতে পারবেন না, এই অ্যাকাউন্টের জন্য আর অফ করতে পারবেন না আপনি, ঠিক আছে? মানে বললেন স্যার সেটিং চেঞ্জ করা যাবে। এই একটা মাত্র সেটিং মাল্টি কারেন্সি চেঞ্জ করা, এইখানে এই যে দেখো, এই যে তারা ইন্ডিকেট দিয়ে রাখছে, এই যে মাল্টি কারেন্সি লেটস ইউ ট্র্যাক ট্রানজেকশন ফর ইন ফরেন কারেন্সি, ইউজ ইট অনলি ইফ, দেখছো, অনলি ইফ ইউ হ্যাভ ব্যাংক অ্যাকাউন্টস কাস্টমার অর সাপ্লাই দে ডু নট ইউজ ইউর হোম কারেন্সি, মানে আপনার যেই সকল কাস্টমাররা আপনার দেশের কারেন্সি ব্যবহার করে না, শুধুমাত্র অনলি ইফ, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি অপশনটাকে অন করে দিবেন। যদি একবার অন করেন এই অ্যাকাউন্টের জন্য সেটা অফ করা যাবে না। যখন আমরা মাল্টি কারেন্সি শিখবো তখন আমরা এটা অন করবো, ঠিক আছে? আপাতত আমার অন করার কোনো দরকার নেই, একটু আপডেট নিবে, কারণ যেহেতু আমরা কারেন্সিটাকে চেঞ্জ করে ফেলছি। ওরা কি দিছিল, বাংলাদেশি টাকা দিছিল না, আমরা ইউএস ডলারে দিছি, এই জন্য একটু চেঞ্জ নেবে। এবার আসেন আদার প্রেফারেন্সেস, এখানে ডেট ফরম্যাট, আপনার যে ফরম্যাট গুলা শো করারও কিছু অপশন তারা দিয়ে রাখছে। কিভাবে আপনি দেখতে চান, আগে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। আমি একটা ডাটাবেজে মনে দেখাইছি সম্ভবত, এই যে মান্থ, ডেট এন্ড ইয়ার, তাই না? আসেন আমরা এটাই দিই, এটা না, মান্থ, ডেট এবং ইয়ার। তারপরে কারেন্সি ফরম্যাট, এই যে এভাবে কারেন্সি দেখাবে, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখাবে, ঠিক আছে? আচ্ছা, ওয়াম মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড, যদি আপনি একই চেক নাম্বার আরেকবার ব্যবহার করেন তাহলে সে আপনি কি করবে, ওয়ার্নিং দিবে, এই জন্য আমরা এটা অন করে রাখবো। তারপর কি বলছে, ওয়ার্ন মি হোয়েন আই এন্টার্ড বিল নাম্বার দ্যাটস অলরেডি বিন ইউজড ফর দ্য সাপ্লায়ার, মানে একটু আগে বলছিলাম যে সাপ্লায়ার আমরা যখন বিল করব বা ক্রেডিট নোট বা অন্য যে কোনো কিছু করি, কুইকবুকস আমাদেরকে বাই ডিফল্ট একটা নাম্বার তারা দিবে, ট্রানজেকশন নাম্বার, তাই না? এখন আপনি যদি একই নাম্বার দেন, ধরেন এর আগে করে আসেন 1 নাম্বার এস্টিমেট,
এখন ধরেন আবার এস্টিমেট করতে যাবেন 1 নম্বরে, তখন সে আপনাকে কি ওয়ান করবে না? অবশ্যই তো ওয়ান করা উচিত। এজন্য আমরা কি করব, অন করে দেব, যাতে আপনি সেম নাম্বারটা যাতে বারবার ব্যবহার করতে না পারেন। তারপরে ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজড, যদি আপনি জার্নালের নাম্বারও যদি একই নাম্বার ব্যবহার করেন, তাও সে আমাকে ওয়ার্ন করতে হবে। আমি সবই চাই সে আমাকে ওয়ার্নিং দেখ, যে আমি যদি ভুল করি সে যাতে আমাকে ওয়ার্নিং দেখ যে তুমি এই কাজটা ভুল করতেছো, তাহলে আমি বুঝতে পারবো। তারপর দেখেন সাইন মি আউট ইফ ইনঅ্যাক্টিভ ফর, এই যে এই জিনিসটা অন্য কোনো সফটওয়্যারে নাই। আপনি ধরেন কুইক বুকসের এই ইন্টারফেসে আমি রেখে দিলাম 1 ঘন্টা, 1 ঘন্টা পর অটোমেটিক্যালি এটা লগ আউট হয়ে যাবে। কারণ আপনি 1 ঘন্টা মিনিমাম, একটা মানুষ হয়তো 1 ঘন্টা পর্যন্ত যদি আপনি কোনো কাজ না করেন, ধরেন আপনি অন্য ট্যাবে গিয়ে বসে আছেন, পিছন থেকে সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে, যাতে কেউ না এসে আপনার অ্যাকাউন্টে এসে বুক কিপিংটা করতে পারে। এই জন্য এটা চেঞ্জ করা যায় 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু সাজেস্টেড 1 ঘন্টা দেওয়াটাই বেটার। ঠিক আছে, তাহলে আমরা সেভ করে দিব। আমাদের আর কোনো কাজ নাই। তো এবার বলেন, আজকে যে আমরা আলোচনা করলাম আমাদের ম্যাক্সিমাম টপিক ছিল অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে। এইখানে এই যে 5টা হেড, কোম্পানি, সেলস, এক্সপেন্স, টাইম এবং অ্যাডভান্স, এই কয়টা জিনিস আমাদের কি কোনো আর কোশ্চেন আছে? বলেন তো, বুঝি নাই? অবশ্যই। আসেন, এখন আমরা কিভাবে ইনভয়েস ঠিক করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, ভালো করে দেখেন। আবার আমরা কোথায় চলে যাব, গিয়ার আইকনে। কোথায়? গিয়ার আইকনে চলে যাব। এগুলো সবগুলোর নাম স্মার্টলি আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট এন্ড সেটিংসে চলে যাব, সেলস সেটিংসে যাব, দেন হচ্ছে আমাদের কাস্টমাইজ। এই যে কাস্টমাইজ অপশনে কি লেখা আছে, কাস্টমাইজ দ্য ওয়ে ফর্মস লুক টু ইয়োর কাস্টমার, আপনি কাস্টমারকে কিভাবে দেখাতে চান আপনার ফর্মটা। আসেন, এখানে আমরা ক্লিক করব। এই যে কি দেখাচ্ছে, কাস্টমার ফ্রম স্টাইল, বাই ডিফল্ট তারা একটা রেডি করেই রাখছে। আসেন একটু দেখি বাই ডিফল্টটা তারা কি করে রাখছে, প্রিভিউ যদি দেখি। এই যে প্রিভিউটা হচ্ছে এটা, বাই ডিফল্ট তারা আমাকে কি একটা জিনিস করে রাখছে, তাই না? দেখেন তো, এই যে নাম আসছে, তারপরে কি বলে, ঠিকানা আসছে, ফোন নাম্বার আসছে, ইনভয়েস, এইভাবে একটা বাই ডিফল্ট তারা দিয়ে রাখছে, তাই না? যদি প্রিভিউ পিডিএফ এ যাই, আচ্ছা দেখ, দেখা দরকার নেই, আমরা এখানে দেখি। এখন এটা দেখতে ভালো লাগতেছে না আমার, এটাকে চেঞ্জ করব, তাই না? যখন ইনভয়েস হবে বা যে কোনো কিছু হবে আমি এই জিনিসটা চেঞ্জ করতে পারবো। তা আসেন এটাকে চেঞ্জ করে, এই যে এখানে দেখেন তো নিউ স্টাইল লেখা আছে, নিউ স্টাইল পাশে একটা ড্রপ ডাউন আছে। ড্রপ ডাউনে ক্লিক করলে কি দেখাচ্ছে, ইনভয়েস দেখাচ্ছে, এস্টিমেট দেখাচ্ছে, সেলস রিসিপ্ট দেখাচ্ছে। আপনি একটা যদি আমরা করতে পারি, বাকিগুলো করতে পারবো সেম ফরম্যাট। ঠিক আছে, আপনি যদি ইনভয়েসের জন্য একরকম করতে চান, ফাইন। তারপরে যদি এস্টিমেটের জন্য করতে চান, তাও ওকে। সেলস রিসিপ্টের জন্য করতে হলে তাও ওকে, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে রাখতে পারেন। আমরা আপাতত পক্ষে ইনভয়েসটা করব। ঠিক আছে, ইনভয়েসটা দেখবো তাহলে হবে। দেখেন এখানে কি বলছে, 3টা অপশন, ডিজাইন, কন্টেন্ট, ইমেইল, তাই না? ডিজাইন, কন্টেন্ট, ইমেইল। ডিজাইন, আসেন ডিজাইনে প্রথমে কি চেঞ্জ করতে পারি, এই যে নাম চেঞ্জ করতে পারি। তাহলে আসেন নাম দিই, কি নাম দিব, কাস্টমাইজড, তাই না? কাস্টমাইজড ইনভয়েস, ওকে, কাস্টমাইজ ইনভয়েস এর নাম দিলাম। এখন এই যে এখানে ক্লিক করার পর পরেই দেখেন অ্যারে নিউ, আপনি চাইলে এভাবে দেখাইতে পারেন। দেখছেন চেঞ্জ হচ্ছে, ক্লাসিকে, তারপরে হচ্ছে এই যে মডার্নে, ফ্রেশ, বোল্ড, তারপর হচ্ছে ফ্রেন্ডলি। তারা বাই ডিফল্ট কিছু আপনাকে সাজেস্ট করতেছে, আপনার যেটা ভালো লাগবে
আপনি সেই অনুযায়ী কি করবেন, ইনভয়েসটা রেডি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আপাতত পক্ষে এটাই রাখি, ফ্রেশটা রাখলাম, ঠিক আছে। এবার আসেন মেক লগো এডিট। লগো চাচ্ছি আমি, তাই না? এই যে লগো আছে না, অলরেডি যে আমি প্রথমে সেট করে আসছি, এখন আমি লোগোটা দেখাবো। আসেন এই যে শো লোগো, দেখছেন লোগো দেখেছে? কোথায় ক্লিক করলাম? লোগোতে ক্লিক করার পর শো লোগোতে ক্লিক করা। এখন যদি না চাই এই যে হাইড লোগো, আবার হাইড হয়ে যাবে। শো লোগোতে দিব। এখন আমি কি সাইজে চাচ্ছি, স্মল, মিডিয়াম না লার্জ, কোনটা ভালো লাগে বলেন? ওকে, মিডিয়াম রাখলাম। এখন প্লেসমেন্ট কোথায় দেখাবেন? এখন তো ডান পাশে দেখাচ্ছে না, মাঝখানে একটা দেখাচ্ছে, আবার বামেও দেখাচ্ছে। এটা ভালো লাগতেছে না, আমি ডান পাশে রাখবো। ওকে, এবার আসেন স্প্ল্যাশ অন সেম কালার। এবার কালার চেঞ্জ করেন, কোনটা ভালো লাগে আপনার? এই যে ইনভয়েসের কালার চেঞ্জ করবো এটা, এটা ভালো নাই? হ্যাঁ, যেটা ভালো ছিল। আপাতত পক্ষে এটাই রাখি, ঠিক আছে, এটাই রাখলাম। আচ্ছা, তারপরে এবার আসেন ফ্রন্ট গ্রোস সাইজ। এই যে ফ্রন্ট ফ্রন্ট সাইজ আমি চেঞ্জ করতে পারবো, এর বাইরে কিন্তু আমি যেতে পারবো না। চারটা দেওয়া আছে। এরিয়াল, এরিয়াল চাইলে এই যে এরকম এরিয়াল দেখাবে। তারপরে হচ্ছে কুরিয়ার, এই যে কুরিয়ার চাইলে একটু এরকম কুরিয়ার ভাবে দেখাবে। এরপরে এটা দেখাচ্ছে টাইমস নিউ রোমান, চাইলে টাইমস নিউ রোমান। আমরা আপাতত টাইমস নিউ রোমান চাচ্ছি। এখন সাইজটা কত দিবেন? 8, 10 না 12? 10 রাখলাম, তাই না? একটা স্ট্যান্ডার্ড সাইজ। লিমিটেড অপশন দেওয়া আছে। এর বেশি থাকবে না তো। তো তারপর অ্যাড ইএফটি অপশন, এই যে ইএফটি অপশনে ক্লিক করব না, এই ইএফটি অপশনে যদি ক্লিক করি তাহলে এটা আমাকে কন্টেন্টে নিয়ে চলে যাবে, ঠিক আছে। একটু আসতেছে আমরা। তারপরে এই যে এটা, আপনি চাইলে যখন প্রিন্ট করতে যাবেন তখন আপনি প্রিন্টের কি সাইজও বলে দিতে পারবেন, যে আমি এত এত সাইজের প্রিন্ট চাচ্ছি, তাই না? অনেক সময় কি প্রিন্টারে মার্জিনের যখন ইস্যু থাকে তখন আমরা সেটাকে চেঞ্জ করে দিতে পারি, এটা। এরপর আসেন কন্টেন্ট, এই যে কন্টেন্ট। এখন আপনার কাছে মনে হতে পারে কি হলো, এখানে কি করব আমি? এখানে কি করব? কিছুই তো দেখাচ্ছে না, বলেন তো কি করব? কোথায় ক্লিক করব? আচ্ছা, ডান পাশে প্রথমে এই যে এই অংশটা, এটাকে বলা হয় হেডার অপশন। কি বলা হয়? হেডার অপশন। এখন আপনি চাইলে বিজনেসের নেম চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন। যদি আপনি না দেখাইতে চান, এই যে ফোন নাম্বার আমি দেখছেন উঠে গেছে, আবার এই যে ক্লিক করব ফোন নাম্বার চলে আসছে, দেখেন এই যে ফোন নাম্বার উঠে যাচ্ছে। কিন্তু চাইলে আপনি ফোন নাম্বার, তারপর ইমেল চাইলে ইমেল রাখতে পারেন, নাও রাখতে পারেন, অ্যাজ এর উইশ। তারপরে হচ্ছে বিজনেস অ্যাড্রেস, এই যে ওয়েবসাইট, ওয়েবসাইট চাইলে আপনি রাখেন, আমি আপাতত রাখলাম না, ঠিক আছে। তারপরে ইনভয়েসের নাম কি হবে? ইনভয়েস। আচ্ছা, আর কিছু আমার লাগবে না। ডিসপ্লেতে টার্ম দেখাবে, ডিউ ডেট দেখাবে, পেমেন্ট ডেট দেখাবে, সবই আমার ঠিক আছে। তাহলে আমার হেডার অপশনের কাজ শেষ। এবার আসেন, এটা হচ্ছে টেবিল। টেবিল, টেবিলে কি দেওয়া আছে? শো অ্যান ইনভয়েস না? এটা কি ভালো দেখা যাচ্ছে বলেন তো? হ্যাঁ, উপরে কি একটা সামারি দেখাইতেছে, ব্যালেন্স ফরওয়ার্ড, মানে আগে কত ব্যালেন্স ছিল, নতুন করে কত চার্জ হয়েছে, পরে কত ডিউ আছে, এইভাবে মানে আর কি সামারি করে দেখানো। আমরা নিব না, আচ্ছা ঠিক আছে। তারপরে ডেটের একটা কলাম আছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখন যদি এগুলো ক্লিক করে দিই, দেখেন তো কি কিভাবে দেখাচ্ছে। আইটেম নেমের নিচে কি ডেসক্রিপশনের নেম চলে আসছে না? এই যে এই জায়গাটাতে ভালো করে খেয়াল করা। ও আচ্ছা। যখন আমি এই জায়গাটাতে ক্লিক করলাম এই যে অপশন গুলাকে, তখন এই ডেসক্রিপশনটা কি ইনভিজিবল হয়ে গেছে, হয়ে গিয়ে এখানে একটা মাত্র কলাম হয়েছে। কলাম কটা হয়েছে? একটা মাত্র কলাম হয়েছে, কিন্তু এটা দেখতে ভালো দেখা যাচ্ছে না। আসেন আমরা এটাকে কি করব, তুলে দিই। কি সুন্দর, আইটেমের নাম এক জায়গায় দেখাবে, ডেসক্রিপশন এক জায়গায় দেখাবে, কোয়ান্টিটি এক জায়গায় দেখাবে, রেট এক জায়গায় দেখাবে, অ্যামাউন্ট এক জায়গায় দেখাবে। আমার আর কোনো কিছু নেই। এই যে এসকিউ কলাম, এসকিউ কলামটা আমি কিন্তু আগে ক্লিক করে আসি না, এই জন্য আমাকে এখানে শো করবে না। আমার কোনো সমস্যা নেই, এসকিউ কলাম যে করতে হবে এমন কোনো ইস্যু না। তাহলে প্রথমে গেল হেডার অপশন, তারপরে গেল হচ্ছে আমার কি টেবিলের অপশন, দেন এবার আসেন হচ্ছে আমার কি ফুটারের অপশন। অবশ্যই ডিসপ্লেতে আমি কি ডিসকাউন্ট দেখতে চাই, তাই না? কত ডিসকাউন্ট দিচ্ছে, এই যে ডিসকাউন্টের এখানে শো করবে। তারপর ডিপোজিট, কত ডিপোজিট করা হয়েছে, এটাও আমি দেখতে চাই। আপনি যদি কোনো মেসেজ লিখতে চান তাও লিখতে পারেন। আমরা যদি লিখি
দেখেন কোথায় লেখাটা হইতেছে, ভালো করে খেয়াল করেন। কোথায় চেঞ্জ হচ্ছে দেখছেন? হ্যাঁ, কোথায় হয়েছে? বাম পাশে হয়েছে তাই না? এই যে এই জায়গাটাতে চেঞ্জ হয়ে আসছে। অল গুডস ওয়ারেন্টি ফর 6 মান্থ, যে কোনো কিছু লিখতে পারি। এখন আমি এটা লেখাটা একটু বাড়াই দেবো, 12। দেখছেন এবার তো ভিজিবল হয়েছে। এবার আসেন ফুটারের টেক্সট, নিচে কি লেখা থাকবে? কি লেখে তাই না? নর্মালি কি লেখে? থ্যাঙ্কস ফর কামিং। হ্যাঁ, লেখা হয় নাই? গ্রামারলি প্রবলেম। হ্যাঁ, গ্রামারলি একটা আছে। না, ওই যে এখানে কুইক ফিক্স একটু ইয়ে করতেছে আমি। এর নিচে ওটা সেই অর্থ করে। হ্যাঁ, এটা কোনো ইস্যু না। জিপ পেয়েছে তো, মানে নেটে প্রবলেম করছে। এরকম করে বের হয়ে এসে আবার সেই সেম জায়গায় ঢুকতে হবে না? সবই সেম থাকবে। কি চেঞ্জ হয়ে গেছে? সমস্যা নাই, সেভ করে বের হয়ে আসতে হবে। কাস্টমাইজ ইনভয়েস, টেমপ্লেটটা চেঞ্জ করব। আমরা দিছিলাম হচ্ছে ফ্রেশ লগো, আমরা দেখতে চাই শো লগো দিলাম, মিডিয়াম সাইজ। আদার কালারে দিছিলাম হচ্ছে এটা, ডিফারেন্ট ফর্মে দিছিলাম টাইমস নিউ রোমান 10-এ, ঠিক আছে ওকে। এবার টেবিলে আমার কোনো চেঞ্জ আসছিল কি? টেবিলে আমি ওয়েবসাইট দেখাতে চাই না তাই না? আচ্ছা, ওয়েবসাইটটাকে ইনভিজিবল করে দিলাম। আর আমার কোনো কিছু চেঞ্জ নাই, টেবিলেও ঠিক আছে। ফুটারে ছিল তাই না? নিচে লিখো থ্যাঙ্কস ফর কামিং। আচ্ছা, এখন এটাকে কত দিতে পারি? 10 দিলাম না 12 দিব? আচ্ছা, 12 দিলাম। এটা কোথায় দেখাবো? মাঝে দেখাবো না বামে দেখাবো না রাইটে দেখাবো, কোনটা? অবশ্যই মাঝখানে দেখাবো তাই না? তাহলে আমার মোটামুটি কি সেট হয়ে গেছে না? ওয়ারেন্টি দিলাম, এখানে কি ফুটারের টেক্সট অ্যাড করে নিলাম, ফুটারের ইয়েগুলোকে অ্যাড করে নিলাম। তারপরে ইমেইল, ইমেল আমাকে কিছু করতে হবে না। বাই ডিফল্ট তারা একটা ইমেল সেট করে রাখে, এই যে ডিয়ার কাস্টমার নেম থাকবে, তারপরে একটা সুন্দর করে মেসেজ তারা দিয়ে রাখছে, উই অ্যাপ্রিসিয়েট ইওর বিজনেস, প্লিজ ফাইন্ড ইওর ইনভয়েস ডিটেল হেয়ার, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। সুন্দর করে তারা একটা ফরম্যাট করেই রাখছে। ঠিক আছে, আমার এখানে কোনো কাজ নাই। তাহলে আপাতত পক্ষে আমি ডান দিয়ে দিব। ওকে, দেখেন এই যে মাত্র আমরা কি করলাম, কাস্টমাইজড ইনভয়েস যেটা রেডি করলাম তাই না? এটাকে আপনি চাইলে এডিট করতে পারবেন, ঠিক আছে? চাইলে আপনি দেখতে পারেন, রিনেম করতে পারেন, নতুন করে নাম করতে পারেন, ডিলিট করতে পারেন। মেক ডিফল্ট, মেক ডিফল্টের অর্থ কি? আপনি যতগুলো ইনভয়েস করবেন সবগুলো কি এই ফরম্যাটেই যাবে আপনার। তাহলে অবশ্যই আমরা এটা ডিফল্ট আকারে করতে চাই তাই না, যেটা ডিজাইন করছি। তাহলে মেক ডিফল্ট করে দিলাম। দেখেন ইনভয়েস বাই ডিফল্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আপনারা কি করবেন? এস্টিমেট ক্রিয়েট করে দেখবেন, সেলস রিসিপ্ট, দেখেন সেম অপশনই আসবে, কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা যদি ইনভয়েস ক্রিয়েট করতে পারি তাহলে এটাও তো করতে পারবো তাই না? ওকে,
এই যে মাত্র আমরা যেটা করলাম সেটা দেখতে এরকম দেখা যাবে। ডাউনলোড করে নিই। এই যে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিন। এটা হচ্ছে মানে তার নমুনা। আমরা যে করলাম এতক্ষণ ডিজাইনটা করলাম, সেই ডিজাইনের পরিপূর্ণ আমরা জিনিসটা দেখতে পেলাম। ঠিক আছে। আচ্ছা, আপাতত পক্ষে 10 মিনিট ব্রেক দিব। আচ্ছা নেন, শুরু করি আবার। তাহলে এবার আসেন প্যাকেজ সম্পর্কে জানবো। ঠিক আছে, প্যাকেজ প্যাকেজ নিয়ে একটু আলোচনা করব। তার আগে কুইক বুকস একটু ঘুরে আসি। আচ্ছা, কি লিখে সার্চ করলাম? কুইক বুকস অনলাইন প্যাকেজেস। আচ্ছা বলে নি, কুইক বুকস হচ্ছে দুইটা ভার্সনের জন্য আছে। কুইক বুকসে দুইটা দেশের জন্য অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে ইউএস এর জন্য একটা ভার্সন, আর একটা গ্লোবালি একটা ভার্সন। ঠিক আছে। হ্যাঁ, মানে ইউএস এর ওরা কি করছে, তারা নিজেদের মতো প্যাটার্ন করে নিছে। আর বাকি যেটা আছে সেটা গ্লোবালি চলতেছে, ইউকে থেকে শুরু করে বিশ্বের সব দেশের জন্য অ্যাভেলেবেল আছে। এখন তফাৎটা তাহলে কি? তফাৎটা কিছুই না, সেটা হচ্ছে যে প্ল্যান একটা মাত্র বেশি। একটু তা আমরা ইয়ে করলে দেখতে পারবো। এই যে যেখানে আমরা আছি সিম্পল স্টার্ট, এসেনশিয়াল প্লাস অ্যাডভান্স, এটা হচ্ছে আমার ইউএস এর ক্ষেত্রে। আর যদি ইউকের ক্ষেত্রে বা গ্লোবাল ভার্সন দেখতাম, তাহলে কি শুধুমাত্র তিনটা থাকতো, সিম্পল স্টার্ট, এসেনশিয়াল আর প্লাস। আমরা কোনটা দেখতেছি? ইউএস এরটা। এই অ্যাডভান্সটা কি তারা নতুন এক্সট্রা করে নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, এটা তো আমাদেরকে পারচেস করে কিনতে হয়, যে বলেই দিছে কত, $9 প্রতি মাসে। সিম্পল স্টার্ট $13 হচ্ছে আপনার প্রতি মাসে, প্লাসে হচ্ছে $19 প্রতি মাসে, অ্যাডভান্সে হচ্ছে $38 প্রতি মাসে। এখন আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন যখন আপনারা পারচেস করবেন, তারা কি করবে? অফার করে, বিভিন্ন সময় কি অফার চলে তাদের। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে কোন প্যাকেজে কি আছে একটু আমরা জানার চেষ্টা করব। তাহলে আসেন একটু দেখি। প্রথমে হচ্ছে প্যাকেজ হচ্ছে সিম্পল স্টার্ট, এসেনশিয়াল প্লাস, এই তিনটা আগে একটু দেখি। সিম্পল স্টার্টে কি কি আছে? ট্র্যাক ইনকাম এক্সপেন্স, সেন্ড কাস্টম ইনভয়েস অ্যান্ড কোটেশন, কানেক্ট ইউর ব্যাংক, ট্র্যাক জিএসটি অ্যান্ড ভ্যাট, ইনসাইট অ্যান্ড রিপোর্ট, প্রোগ্রেস ইনভয়েসিং ফর ওয়ান ইউজার প্লাস ওয়ান অ্যাকাউন্টেন্ট। আপনি সবই করতে পারবেন। এখানে কি কি? একজন মাত্র ব্যবহারকারী থাকবে, একজন মাত্র অ্যাকাউন্টেন্ট থাকবে। আপনি প্রোগ্রেস ইনভয়েসিং করতে পারবেন, রিপোর্ট করতে পারবেন, জিএসটি ভ্যাট অ্যাড করতে পারবেন, কানেক্ট ব্যাংকও অ্যাড করতে পারবেন, তারপরে ইনভয়েস কোটেশনও করতে পারবেন। তাহলে এসেনশিয়ালে তাহলে বেনিফিটটা কোথায়? এই যে এই জায়গাটা হচ্ছে বেনিফিট। ম্যানেজ বিল অ্যান্ড পেমেন্ট, ট্র্যাক এমপ্লয় টাইম, মাল্টি কারেন্সি ফর 3 ইউজার্স প্লাস ইউর অ্যাকাউন্টেন্ট, মানে তিনজন ব্যক্তি ব্যবহার করতে পারবে, একজন কি অ্যাকাউন্টেন্ট থাকতে পারবে। তারপর মাল্টি কারেন্সি ব্যবহার করতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দেখি? মাল্টি কারেন্সির ব্যবহার দেখি, তাই না? মাল্টি কারেন্সির ব্যবহার দেখি। আচ্ছা, তারপরে হচ্ছে এমপ্লয়ীদের টাইম, সে কত ঘন্টা কাজ করছে সেটা তো আমাকে দেখতে হয়। এই জন্য এটা কি এসেনশিয়াল আমার জন্য একটু বেশি। এই জন্য দেখেন পেমেন্ট আগে ছিল $9, তারপরে হয়ে গেছে $13.50। বেশি হয়ে গেছে না? কাজ বেশি, তো কি প্রাইস বেড়ে যাচ্ছে। তারপর প্লাসের ক্ষেত্রে দেখেন, প্লাসের ক্ষেত্রে আগের সেম জিনিসগুলাই। স্যার একটু কোশ্চেন ছিল, ট্র্যাক এমপ্লয়ি টাইম যেটা আছে না স্যার, এটা তো আমরা হ্যাঁ। ফ্রিতে এমনিতেই ইউজ করতেছি। না, আপনি যেটা দেখেন হ্যাঁ ফ্রিতে এমনি ইউজ করতেছি। আচ্ছা, ভালো কোশ্চেন ছিল। একজন একটা কোশ্চেন করে দিছে, এমপ্লয় টাইম। কুইক বুকস এর একটা সব থেকে জনপ্রিয় সফটওয়্যার আছে, কুইক বুকস অনলাইন পেরোল। পেরোল মানে কি সেটা তো বুঝেন, যে কর্মচারীদের প্রতিষ্ঠানে বেতন দিবেন আপনারা, সে কতক্ষণ কাজ করতে, সেটার জন্য কুইক বুকস এর আলাদাই একটা সফটওয়্যার আছে। সেটা হচ্ছে ওয়ার্ল্ড এর ভিতরে 1 নাম্বার সফটওয়্যার।
ঠিক আছে, এর উপরে আর কোনো পেরোলে এখন পর্যন্ত সফটওয়্যার আবিষ্কার হয় নাই। যত সফটওয়্যারই বলেন, থার্ড পার্টি অ্যাপস যা কিছু বলেন, এটার উপরে নাই। এখন আমরা যে কাজ এখানে করব সেটা তো একেবারে সিম্পল। এই কোম্পানির মধ্যে যেটা করবো সেটা হচ্ছে সিম্পল, কিন্তু পেরোলের যে কাজটা সেটা কিন্তু আমরা কোনোদিনও পাই না। আমি যে রিমোট জব করতেছি আমিও কিন্তু পাই না পেরোলের কাজ। না পাওয়ার রিজন হচ্ছে এখানে কিছু ফ্যাক্টর কাজ করে। আমরা যে দেশের কাজ করব সেই দেশের লিগ্যাল লেবার আইন অনুযায়ী কি তাদেরকে একটা ঘন্টা প্রতি মজুরি হিসাব করতে হয়, তাদের একটা মিনিমাম স্যালারি হিসাব করতে হয়, এই সংক্রান্ত যাবতীয় হিসাব করতে হয়। এই জন্য আমাদের ডিরেক্ট পেরোলের কাজ আমাদের আসে না, মানে একেবারে সরাসরি ওই প্রতিষ্ঠানে পেরোলের কাজ আমরা পাবো না, কিছু পাবো, যেটা যা পাবো সেটা আমরা জার্নাল বা জাবেদার মাধ্যমে সর্ট আউট করে দেওয়ার চেষ্টা করবো। যতটুকু আমাদেরকে দিবে তারা একটা ফাইল দিবে, ফাইলটাকে আমরা জার্নালের মাধ্যমে রিপোর্ট প্রোভাইড করে দেন আমরা রিপোর্টটাকে জেনারেট করে দেবো, এতটুকু আমাদের কাজ। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে জিএসটিও করতে পারবো, ইনসাইট রিপোর্টও করতে পারবো। এখানে তফাৎটা হচ্ছে এই যে ট্র্যাক ইনভেন্টরি, প্রজেক্ট প্রফিটেবিলিটি। আমরা যদি কোনো প্রজেক্ট করি তাহলে কি তার কত লাভ হয়েছে লস হয়েছে সেটাও আমরা দেখতে পারবো। রিকারিং ট্রানজেকশন, রিকারিং বলতে কি বুঝি? রিকারিং মানে বারবার রিপিটেডলি হইতেছে, তাই না? আপনি ধরেন 1 বছরের জন্য একজন ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি করেন, বা একজন সাপ্লায়ারের কাছ থেকে আপনি কোনো কিছু প্রোডাক্ট পারচেস করেন, তাহলে এই পারচেস ধরেন আপনার 3 মাস পর পর হবে। জিনিসটা কি 3 মাস পর পর হবে। এখন আপনি একবারে 3 মাসের জন্য করে রাখতে পারেন, যখন ওই টাইমটা আসবে তখন সেটা কি অ্যাকাউন্টিং এ হিট করবে, তখন যে আমি রিপোর্টে দেখতে পারবো। এটা হচ্ছে আমার এক্সট্রা বেনিফিট। তারপর ট্র্যাক ইনভেন্টরি, আমরা তো অবশ্যই চাই যে আমাদের ইনভেন্টরি ট্র্যাক হোক, কত আমাদের কাছে আছে, কত আমি বিক্রি করছি, কত আমার প্রতিষ্ঠানে এসে ইন করছে, সব জিনিস আমার ইনভেন্টরি করতে হবে। আচ্ছা, বিশ্বের সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে প্লাস। তাহলে এখন কোশ্চেন হইতে পারে না আপনাদের কাছে, তাহলে আমরা যে ভার্সনটা কোম্পানির ভার্সন ব্যবহার করতেছি তাহলে সেটা কি সিম্পল স্টার্ট, এসেনশিয়াল না প্লাস? অবশ্যই প্লাস। আমরা কি ব্যবহার করতেছি? প্লাস। এটা কুইক বুকস ভালো করছে, মানে ব্যবহার করবেন, ফ্রি জিনিসই ব্যবহার করেন কিন্তু ভালোটাই ব্যবহার করেন, যাতে আপনি বুঝতে পারেন আপনার ভবিষ্যতে বেনিফিটটা কি। ঠিক আছে, অ্যাডভান্সটা কাদের জন্য হয়? অ্যাডভান্সটা হয় অনেক হাই প্রোফাইল কোম্পানির ক্ষেত্রে, যারা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে বিশ্বের। যেরকম একটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে যে গাড়ির সব থেকে ফেমাস কে? বিএমডাব্লিউ পরে না, ওয়ার্ল্ডের ভিতরে ফ্রড, জাপানিজ। হ্যাঁ, এই কোম্পানিরা কি করে, তারা অ্যাডভান্স ইউজ করে, কুইক বুকস এর অ্যাডভান্স ইউজ করে, কারণ তাদের অনেক কিছু মেনটেন করার প্রয়োজন হয় প্রতিষ্ঠানের, একেবারে হিসাব নিয়ে শুরু থেকে আপ টু বটম পর্যন্ত সবকিছুই তাদের মেনটেন করতে হয়, এই জন্য অ্যাডভান্স ইউজ করে। আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই কাজ পাবো সেটা হচ্ছে প্লাসের, নট অ্যাডভান্সড। ঠিক আছে, তো আমাদেরকে প্লাস শিখতে হবে। আর আরেকটা জিনিস, না না না, আমরা যেই কাজই পাবো সেটা সবগুলাই হচ্ছে প্লাস। আমরা অ্যাডভান্সের কাজ পাবোই না, কারণ অ্যাডভান্সের কাজ করার জন্য কিছু কোয়ালিফিকেশন লাগে। আমি করতে পারবো কিন্তু আপনারা পারবেন না, কারণ যাদের এসিসিএ কমপ্লিট আছে, সিএ না, এসিসিএ, হ্যাঁ এসিসিএ আমার কমপ্লিট আছে, আমি করতে পারবো অ্যাডভান্সের কাজ, কিন্তু আপনারা পারবেন না, অ্যাডভান্সের কাজের অনেক লিমিটেশন আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা শিখতেছি কিসের? ক্লাসের। তাহলে আসেন আমরা একটু জানলাম, এবার আসেন আমরা দেখি কিভাবে আপগ্রেড এবং ডাউনগ্রেড করা যায়। হ্যাঁ, প্রথমে ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসলাম, তারপরে হচ্ছে এই যে কোথায় গিয়ার আইকনে চলে যাব, এইখান থেকে দেখেন এই যে সাবস্ক্রিপশন এন্ড বিলিং, গিয়ার আইকনে যাব, দেন হচ্ছে সাবস্ক্রিপশন এন্ড বিলিং, দেখা যাচ্ছে এই অপশনে আমরা চলে যাব, সাবস্ক্রিপশন। আচ্ছা, এই যে দেখেন খুব সুন্দর করে তারা আপনাকে বলে রাখছে। একটু আগে যে আমি কথা বললাম, আমার কথার সাথে কি মিল খুঁজে পাইছেন? কুইক বুকস প্লাস, এই যে আমি যে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করতে, শেষ কবে হবে? 10/6/2024। আচ্ছা, এখন কোন মাস চলতেছে? 9 মাস চলতেছে না? হ্যাঁ, কারণ আমরা ডেটটা সিলেক্ট কি করছি, আগে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার। বহির্বিশ্বে কিন্তু এটাই হয়। এই যে দেখেন 3টা অপশন আছে, একটা হচ্ছে ডাউনগ্রেড,
একটা কি ক্যান্সেল ইওর ট্রায়াল, মানে আপনি ক্যান্সেলই করে দিবেন, আর একটা হচ্ছে কি আপগ্রেড ইওর প্ল্যান। মানে তিনটা অপশন আছে। আর যদি আপনি মনে চায় যে আপনি এখান থেকে সাবস্ক্রাইব করবেন, ওকে ফাইন, টাকা দিয়ে আপনি সাবস্ক্রাইব করে নেন। এখন কত চলতেছে? $19 করে, আবার কি ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? আচ্ছা আসেন এবার আমরা একটু দেখি, আগে দেখি ডাউনগ্রেড। ডাউনগ্রেডে যদি যাই, দেখেন কারেন্ট প্ল্যান কোথায় আছে, প্লাস আছে না। এখন ডাউনগ্রেড বলছে, ডাউনগ্রেডের জন্য সে আমাকে অপশন দিছে, হয় আপনি সিম্পল স্টার্টে যাবেন না এসেনশিয়ালে যাবেন। আমরা এসেনশিয়ালেই যাই। ঠিক আছে, এসেনশিয়ালে যাব। এই যে দেখেন, আমি যদি এসেনশিয়ালে যাই তাহলে আমি কি কি জিনিস হারাবো, তারা কিন্তু অলরেডি আমাকে বলে দিছে। এই যে ক্রিয়েট এ সেন্ড পারচেজ অর্ডার, আপনি কোনো পারচেজ অর্ডার করতেও পারবেন না, কাউকে পাঠাইতেও পারবেন না। ট্র্যাক ইওর ইনভেন্টরি, আপনার ইনভেন্টরি আপনি ট্র্যাক করতে পারবেন না। ক্রিয়েট বাজেট টু এস্টিমেট ফিউচার ইনকাম এন্ড এক্সপেন্স, আপনি ভবিষ্যতের জন্য কোনো বাজেট করতে পারবেন না। তারপর ট্র্যাক সেলস ফর অল অফ ইউর লোকেশন, আপনার লোকেশনের জন্য কোনো সেল আপনি ট্র্যাক করতে পারবেন না। দেন হচ্ছে ইউজ ক্লাস ট্র্যাকিং ক্যাটাগরাইজ ইনকাম এন্ড এক্সপেন্স, আপনি যে ওই যে আপনার কোন ক্যাটাগরি, আপনি ইনকামের কোন ক্যাটাগরি করতেছেন, এক্সপেন্সের কোন ক্যাটাগরি করতেছেন, এগুলো কোনোটাই আপনি ক্লাসিফাই করতে পারবেন না। তারপর গিভ এমপ্লয় অ্যান্ড সাব কন্ট্রাক্টর লিমিটেড অ্যাক্সেস ফর এন্ট্রি, মানে আপনার যারা এমপ্লয় থাকবে তারাও তো কি কাজ করবে, তাই না? এখন তারা কাজ করে আপনার অফিসে এসে কি জমা দিবে না, তাদের কাছেও কি বিদেশে একটা সিস্টেম হচ্ছে, তাদের কাছে মোবাইলে অ্যাপস থাকে, তারা যেখানে কাজ করবে সেখানে সে ছবি তুলে সাথে সাথে ইয়া করে দিতে পারবে। আর পেরোলের তো সব থেকে সুন্দর সিস্টেম কেন বলা হয়, ধরেন কুইক বুকস এর আমার প্রতিষ্ঠান যেটা আছে, আমার যে ফার্ম, আমি ধরেন বিদেশে একটা কোনো জায়গায় আমি জমি ক্রয় করছি, আর সেখানে আমি 3 জন লেবারকে রাখছি। এখন লেবাররা যাবে, গিয়ে কাজ করবে। এখন আমি তো বাসায় বসে আছি, বাংলাদেশে বসে আছি, এখন তাদেরকে কিভাবে দেখবো? তাদেরকে সফটওয়্যারটা বলবো ইনস্টল করতে, তারা জিপিএস ট্র্যাকিং অলওয়েজ কি অন থাকবে। সে যখন ওই এরিয়ার ভিতরে ঢুকবে তখনই তার কাউন্টডাউন শুরু হবে। আবার এরিয়া থেকে বের হয়ে গেছে, অটোমেটিক্যালি কুইক বুকস তার কি করবে, ওই টাইমটা কি করে ক্লোজ করে দিবে, দিয়ে অটোমেটিক্যালি বলবে সে এত ঘন্টা কাজ করছে, তার পেমেন্ট এত, তাকে বিল এভাবে পেমেন্ট করতে হবে। এই জন্য ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে বেস্ট সফটওয়্যার হইতেছে পেরোল, কুইক বুকসের, যেটার উপরে কোনো সফটওয়্যার নাই পেরোলের জন্য। তারপর ট্র্যাক বিলেবল আওয়ার্স ফর কাস্টমার, কাস্টমারের জন্য কত ঘন্টা বিল আপনি করছেন সেটা দিয়ে হারাবেন। প্রোভাইড অ্যাক্সেস ফর মোর দেন 3 ইউজার্স, এখন আমরা অনেক বেশি ব্যবহার করতে পারতেছি, যখন এই ডাউনগ্রেড করে ফেলবো তখন 3 জনের বেশি আমরা ব্যবহার করতে পারবো না। তারপর হচ্ছে প্রিন্ট মেনি স্পেশালাইজড বিজনেস রিপোর্ট, আমরা যে বিভিন্ন রিপোর্ট আমাদের কি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, তারপর হচ্ছে ব্যালেন্স শিট, তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, বাজেট সামারি, অ্যাকাউন্টস পেবল সামারি, অ্যাকাউন্ট রিসিভেবল সামারি, এই যে রিপোর্ট গুলা, সেগুলো আমরা অনেক কিছু কি প্রিন্ট করতে পারবো না, এটা একটা সমস্যা। ক্রিয়েট অ্যান্ড ট্র্যাক ইউর প্রজেক্ট, আপনি কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, কোনো ট্র্যাকও করতে পারবেন না। তাহলে আপনি যদি ডাউনগ্রেড করে ফেলেন প্লাস থেকে, তাহলে আপনি এই জিনিসগুলো হারায় ফেলবেন, ওরা আপনাকে ইন্ডিকেট করতেছে। তারপরে এখন বলছে যে কন্টিনিউ না ক্যান্সেল, আমরা কন্টিনিউ দিলাম। এই যে ঠিক আছে, কুইক বুকস আমরা কোথায় আছি, এসেনশিয়ালে চলে আসছি। যদি আমরা একটু দেখি, ডাউনগ্রেড হয় নাই। এই যে দেখেন কোথায় আসে, এসেনশিয়াল চলে আসে না, আর কিছু ছিল প্লাসে ছিল না, এখন কোথায় আসে, এসেনশিয়ালে আসে। এখন আপনি চাইলে আবার কি আপগ্রেড করতে পারেন, এই যে আপগ্রেড করবেন, এই যে ধরে নিলাম এবার অ্যাডভান্সেই চলে যাই, অ্যাডভান্সে, তাহলে কি কি বেনিফিট পাবো, এই যে দেখেন বেনিফিট দেখাচ্ছে না, অনেক বেনিফিট পাবো, যেটা হচ্ছে কি কুইক বুকসের সব থেকে পাওয়ারফুল একটা জায়গা অ্যাডভান্সের। এই যে অ্যাডভান্স কিভাবে অ্যাড হয়েছে, এই যে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং না, এই অপশনটা কিন্তু আগে ছিল না। আচ্ছা এটাকে আপাতত কেটে দিই। এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং কোথায় গেল, এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, এটা কিন্তু প্লাসের সময় ছিল না, এটা কিন্তু নতুন করে আসছে, কারণ আপনি এখন
অ্যাডভান্স অবস্থান করতে। এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এই যে জিনিসগুলা, এই যে ওয়ার্ক ফ্লো অটোমেশন, এই জিনিসগুলা আপনার যখন অ্যাডভান্সে কেউ যায় তখন এই জিনিসগুলো এক্সট্রা পাওয়া যায়। ঠিক আছে? আর অ্যাডভান্স কারা ইউজ করে? যারা অনেক বড় হাই প্রোফাইল প্রতিষ্ঠান আছে তারা ইউজ করে। এই যে দেখেন এই জায়গাটা কি চেঞ্জ হয়ে গেছে না? আপনাদের কাছে কি মনে হয়? হ্যাঁ, অনেক কিছু আসছে না? যখন আমরা ক্লাসে ছিলাম তখন কি এখানে কি এত ফাংশন ছিল আমার? আচ্ছা, আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি, তাহলে আপনাদের জন্য পরে বুঝতে সুবিধা হবে। গ্রুপসে বলে অপশনটা বাইর কর। ওকে, এটা হচ্ছে ক্লাসের জন্য নিলাম, একটু পরে কম্পারিজন দেখতে পাবো। ক্লাসে চলে যাই, তাহলে দেখেন ডাউনগ্রেড, কারণ আপগ্রেড আর শো করবে না। ক্লাসে যাব, এই যে কি কি হারায় ফেলবো সেগুলো সব দেখাইছে। আমরা হারাইতেই চাই নাকি? ওই যে একটা কথা আছে না যে আহ, যদি হারতে না শিখেন তাহলে জিতবেন কিভাবে? এই যে প্লাস, এইবার ভালো করে খেয়াল করেন, এই যে এই অপশনটা খেয়াল করেন। ইয়ে কোম্পানি তো ঠিকই দিয়েছে। আর এবার আমি দেখাচ্ছি, এবার ডেস্কটপে যাই। এবার দেখেন তো দুইটার ভিতরে কোনো তফাৎ খুঁজে পান কিনা। এবার দুইটা কিন্তু আপনাদের সামনে রাখছি আমি, দেখেন তফাৎ খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাডভান্স এর কেরামতি। অ্যাডভান্স হইতাছে মাস্টার। ঠিক আছে, অনেক কিছু চেঞ্জ আসছে এখানে। এখানে ইওর কোম্পানিতে কোনো চেঞ্জ নাই, লিস্টেও মোটামুটি আপনার চেঞ্জ আসবে না। আপনার টুলস এর ভিতরে এই যে ম্যানেজিং ওয়ার্কফ্লো, রিক্লাসিফাই, তারপরে হচ্ছে আর কোনটা, বাজেট, হ্যাঁ ব্যাকআপ, কোম্পানি স্মার্ট লুক, এইগুলা নাই। ও আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ব্যাকআপ এইটা নাই। দেখছেন এই জিনিসগুলো চেঞ্জ, তাহলে বুঝতে পারছেন অ্যাডভান্স আর প্লাস এর ডিফারেন্সটা। তাহলে একবার আমরা আপগ্রেড করব, একবার কি ডাউনগ্রেড করে দেখব। আচ্ছা, তাহলে আপগ্রেড ডাউনগ্রেড মোটামুটি আমাদের বোঝা হলো। তাহলে আর কি বাকি আছে আমাদের? ট্যাক্স সেটিংস। আসেন, ট্যাক্স সেটিংস, নেভিগেশন প্যানেলে যাব। সুন্দর করে এখানে ট্যাক্স অপশন আছে। কোথায়? নেভিগেশন প্যানেল থেকে ট্যাক্স অপশনে, নেভিগেশন প্যানেল থেকে ট্যাক্স অপশনে যাব। তারা একটা সুন্দর করে এই যে এখানে ভিডিও দিয়ে দিছে, এই যে এখানে ক্লিক করলে দেখছেন একটা নীল কালার হয়ে যাচ্ছে। কুইক বুকস এর ভিতরে বিভিন্ন জায়গায় এরকম ভিডিও দেওয়া থাকে, যে ওই জায়গার কাজটা আপনি কিভাবে করবেন সেটা আপনাকে বলে দিচ্ছে, তারা ডিরেকশন দিয়ে দিচ্ছে। তাহলে আমরা ভিডিও দেখবো না, আপাতত সেট আপ ট্যাক্সে চলে যাব। ওকে, আমি যে ডাটাবেসটা শেয়ার করছি সেখানে আমি বলছি গো টু সেলস ট্যাক্স। আপুকে এখানে যে চেষ্টা করতেছেন, এখানে অ্যাকাউন্ট খুলেন না। গতদিন সিআর এর অ্যাকাউন্ট মানে আর কি অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা, গো টু সেলস ট্যাক্স সেন্টার, সেট আপ, গিভ এ ট্যাক্স এজেন্সি নেম বাই ওন ইয়ার। আচ্ছা, এখানে আমি তিনটা ট্যাক্স কথা বলছি। সেলস ট্যাক্স অ্যাড করবো 10%, পারচেস ট্যাক্স 8%, জিরো রেটেড ট্যাক্স। আচ্ছা, এখন ট্যাক্সের ব্যাপারটা বলি। সেটা হচ্ছে যখন আমরা যে দেশের কোম্পানি কাজ করব সেই দেশের ক্লায়েন্টরা আমাকে বলে দিবে। যদি না বলে দেয় তাহলে আমরা গুগল থেকে বের করে নিব যে ওই জিনিসের জন্য আমার ট্যাক্স রেটটা কত। একমাত্র বাংলাদেশে ট্যাক্সের হিজিবিজি, কিন্তু বিদেশের একেবারে খুব সিম্পল, তাদের ট্যাক্স রেট গুলো একেবারে নির্দিষ্ট করা। আর আপনি যদি তারপরও যদি না বুঝেন, ক্লায়েন্টকে আপনি আস্ক করবেন যে আপনার এই জিনিসের জন্য ট্যাক্স কত। কারণ প্রথম প্রথম কাজ করতে সমস্যা হবে, 1 মাসের হয়তো কাজ করতে প্রবলেম হলো, কিন্তু 2 মাস 3 মাস পরে তো আর আপনার কাজ করতে সমস্যা হবে না, কারণ আপনি জানেন ট্যাক্স রেটটা কত। তখন ওই অনুযায়ী করবেন। আমরা জাস্ট এখানে ট্যাক্সটা কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখতেছি। তাহলে আসেন সেলস ট্যাক্স অ্যাড করবো, ঠিক আছে? আচ্ছা, সেলস ট্যাক্স কপি করে নিলাম, এখানে দিব সেলস ট্যাক্স।
ওকে, ডেসক্রিপশনও সেম নাম দেবে। দেখেন ট্যাক্স এজেন্সি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, বিজনেস আইডি নাম্বার আমি কি প্রোভাইড করছিলাম? বিজনেস আইডি, রেজিস্ট্রেশন নাম্বার দিছি। আচ্ছা, এটা দিয়ে রাখি, দিলেও চলবে না দিলেও চলবে, ইটস অপশনাল। আচ্ছা, ট্যাক্সের কারেন্ট পিরিয়ড আমরা যখন সেটিং করছিলাম তখন কি মনে আছে লাস্টের অ্যাডভান্সে গিয়ে জানুয়ারি দিয়ে রাখছি, তাই না? তাহলে এখানেও আমরা জানুয়ারি ব্যবহার করব। আর যদি কেউ বলে দেয় তাহলে অনুযায়ী। আর ফাইলিং ফ্রিকোয়েন্সি, কতদিন পর পর ট্যাক্সটা সে পরিশোধ করে। নর্মালি বাইরের ক্ষেত্রে কি হয়, কোয়ার্টারলি জিনিসটা পরিশোধ করা হয়। হ্যাঁ, কোয়ার্টারলি। এখন সেটা ক্লায়েন্ট যদি বলে যে না আমাকে হাফ ইয়ারলি করে দাও, হাফ ইয়ারলি করেও দিতে পারবেন। এই যে হাফ ইয়ারলি অপশন আছে, মান্থলি অপশন আছে, যে কোনটা আছে। রিপোর্টিং মেথড এবার বলেন কোনটা হবে? এই জায়গাটাতেই তো ভুল, ক্যাশ। কোনো ট্যাক্সি অ্যাক্রুরাল হয় না, সব ট্যাক্সি হয় ক্যাশ। হ্যাঁ, ট্যাক্সটা তখনই রিক্লেমেবল যখন হচ্ছে আপনার কি হয়, রিপোর্টিং মেথডটা হয় ক্যাশ। এই ছাড়া ট্যাক্সের কোনো আপনার কাজ করতে পারেন না। তো ইনভয়েস যখন আপনি ক্রিয়েট করেন, যখন আপনি বলেন যে হ্যাঁ আমি ট্যাক্স এত ধরছি, পার্সেন্ট এত 10% বা 5%, কিন্তু আপনি ডিরেক্ট তখনই কিন্তু ইম্প্যাক্ট পড়ে না। ইম্প্যাক্টটা পরে কখন, অ্যাকচুয়ালি যখন আপনি পরিশোধ করতে গেছেন। কারণ গভর্নমেন্টের ট্যাক্স আপনি কখন দেন, যখন ইনভয়েস করেন তখন দেন, নাকি যখন আপনি অ্যাকচুয়াল আপনার ট্রানজেকশনটা কমপ্লিট হয় তখন দেন? যখন অ্যাকচুয়ালটা কমপ্লিট হয় দেন। তাহলে এই জন্য আমরা সবসময় ইউজ করবো কোনটা, ক্যাশ। সেলস ট্যাক্স কত পার্সেন্ট বলছিলাম? 10% মেবি, না? ওকে, তাহলে আসেন 10%। এখন এটা বলবো দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পারচেজ, আমরা দুইটার জন্যই করে রাখি, ঠিক আছে? কারণ আমরা যখন ইনভয়েস করতে যাব তখন 10% পাবো, আবার যখন কোনো বিল করতে যাব তখনও 10% করতে করতে পারবো। তারপর পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল। রিক্লেমেবল কেন? যখন আমার কোনো প্রোডাক্টটা ফেরত আসবে বা কোনো কিছু অন্য কোনো সিচুয়েশন ঘটবে, তখন আমি ট্যাক্সটা টাকাটা ফেরত পাবো, এই জন্য আমি অপশনটাকে অন করে রাখবো। তাহলে আমরা কি দিলাম, ট্যাক্সের নেম দিলাম, ডেসক্রিপশন দিলাম, এজেন্সি নাম, আইডি নাম্বার দিলেও হবে না দিলেও হবে, কোনো ইস্যু নাই। কারেন্ট পিরিয়ড দিয়ে দিব, কতদিন পর পর ট্যাক্সটা ফাইল করা হয় সেটা দিব, রিপোর্টিং মেথড দিলাম, সেলস ট্যাক্সের আর পারচেস ট্যাক্সের। এই যে এখানেও এসে অনেকে সমস্যা মনে করে। দেখেন এটা কিন্তু একটা ভিডিও, এটা কিন্তু একটা ভিডিও, ইউটিউবের ভিডিও তারা দিয়ে রাখছে। আপনি এখানে ক্লিক করা মাত্র এই যে প্লে হয়ে যাবে। আমার তো এটার দরকার নাই, তাই না? নিচে সরাই রাখি, এই যে ওকে দিলাম। অনেকে হুট করে সামনে চলে আসে, মনে করে যে আমি তো কোন অপশন থেকে কোথায় চলে গেলাম। এই যে দেখেন আমাদের ট্যাক্স সেন্টার খুলে গেছে, এখন দেখা যাচ্ছে ভিজিবল, তাই না? ট্যাক্স সেন্টার কি আমার কাছে ভিজিবল হয়ে গেছে। আচ্ছা, আমি কি করছি, শুধুমাত্র একটা ট্যাক্স রেট অ্যাড করছি, সেটা কি সেলস ট্যাক্স। এখন এখানে সব জায়গায় শূন্য কেন দেখাচ্ছে? কারণ আমি কোনো ট্রানজেকশন এখন পর্যন্ত এন্ট্রি করি নাই। যদি এন্ট্রি করতাম, আমার কি সেলের কারণে কত কালেকশন করছি সেটা এখানে দেখাইতো ট্যাক্স বাবদ, পারচেজের কারণে কত আমি ট্যাক্স পরিশোধ করছি এটা দেখাইতো, আর বাকি যে অ্যাডজাস্টমেন্টটা এখানে দেখাবে আর এখানে দেখাবে কত আমার দিতে হবে। বুঝাতে পারছি? আমি সেল থেকে কত কালেকশন করছি ট্যাক্স বাবদ, কোন একটা প্রোডাক্ট যখন আপনি বিক্রি করবেন তখন সেখানে ট্যাক্স বাবদ কত টাকা আদায় করছেন, তারপর যখন আপনি পারচেজ করতে গেছেন তখন কত টাকা আপনার পরিশোধ করতে হয়েছে ট্যাক্স বাবদ, সেটা দেখাবে। এই দুটাকে অ্যাডজাস্ট করে দেন ফাইনাল এটা দেখাবে। আর আপনার কত ওই সময়, এই যে কোয়ার্টারলি আপনার কত টাকা দিতে হবে সেটা এখানে শো করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এই যে অপশনটা অ্যাড ট্যাক্স। এখন আমরা তো একটা অ্যাড করতে পারলাম, এবার আরেকটা কিভাবে অ্যাড করব? এই যে সবার আগে খুব বিরক্ত করতেছে। আচ্ছা, এডিট সেলস ট্যাক্স, আমি যদি এই ট্যাক্স রেটটাকে এডিট করতে চাই, ধরেন নাম চেঞ্জ করতে হবে। এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে এডিট সেটিংস, দেখেন কোথায় গেলাম, কোনো কিছু এডিট করতে গেলে এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এডিট সেটিংস, একটা হচ্ছে কি এডিট রেটস। আমি যদি রেটটাকে চেঞ্জ করতে চাই এর নিচের অপশন ক্লিক করব, সেটিং চেঞ্জ করতে চাইলে এটা ক্লিক করব। দেখেন যদি আমি ক্লিক করে দেখাই এডিট সেটিং, এই যে নাম চেঞ্জ করতে পারতেছেন, পিরিয়ড চেঞ্জ করতে পারতেছেন, ফাইলিং ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারতেছেন, মোটামুটি কি সবই চেঞ্জ করতে পারতেছি আমি, তাই না? কোনো কি আমার বাইন্ডিংস দেয় নাই তারা। আচ্ছা, তারপরে যদি আমি ট্যাক্স রেট চেঞ্জ করতে চাই, এই যে রেটটা এখান থেকে আমাকে এডিট করতে হবে। এই যে এই দেখেন আপনি কত পার্সেন্ট, আপনি চাইলে জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারেন। আর ইফেক্টিভ ডেট এটা অটোমেটিক্যালি হয়ে যায়, আপনি চাইলে ডেটটাকে আপডেট করে দিতে পারেন।
2022 সাল। আমার এটা আপডেট করলে এখন নিবে না, কারণ হচ্ছে আমার কোনো এন্ট্রি নাই। যখন এন্ট্রি দিব তখন আমি এটা ঠিক করে নেব। ঠিক আছে, তাহলে আসেন ব্যাক টু সেলস সেন্টারে। এবার আসেন অ্যাড ট্যাক্স। এই জায়গাটাতে বোঝার অনেক কিছু আছে। লার্নার্সরা এখানে অনেকেই ভুল করে। এই তিনটে জায়গায় তারা ভুলে যায় যে কখন কোনটা করতে হয়। তিনটে অপশন আছে, আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। প্রথমটা কি বলছে, ট্যাক্স রেট। আচ্ছা, ট্যাক্স রেট, আমরা এই যে মাত্র যে রেটটা অ্যাড করলাম, সেই রেটে যদি আমি কি করতে চাই, নতুন করে আরেকটা ট্যাক্স রেট অ্যাড করতে চাই, ধরেন এখন কত 10% আছে, আমি যদি নতুন করে 8% এটার সাথে অ্যাড করতে চাই, তখন আমরা কি করব, ট্যাক্স রেট। তারপরে কাস্টম ট্যাক্স। কাস্টম ট্যাক্স কোনটা, আমার সেলস ট্যাক্স অ্যাড হয়েছে, নতুন করে আরেকটা আমি ক্রিয়েট করব, পারচেস ট্যাক্স বা জিরো রেটেড ট্যাক্স, আমি এগুলো অ্যাড করতে চাইতেছি, তখন আমাকে কি করতে হবে, কাস্টম ট্যাক্স। আর গ্রুপ ট্যাক্স আমরা জানি, তাই না? গ্রুপ ট্যাক্স কি, ওই যে বিভিন্ন সময় উৎসবে আমাদের কি ছাড় দেওয়া হয় না, কম্বিনেশন জুতা আর হচ্ছে কি বলে স্যান্ডেল, যদি আপনি একসাথে কিনেন তাহলে আপনাকে এটা ছাড় দিব, মূল্য ছাড় যেটাকে বলা হয়। কম্বিনেশন মানে আর কি, ধরেন 10% আপনি সেলস এর উপর ট্যাক্স ধরেন, পারচেজের উপরে 8%, দুটাকে কম্বিনেশন করলে কত হবে, 18% না? এখন আপনি যদি কোনো কিছুর গ্রুপ করতে চান, গ্রুপ ওয়াইজ আপনি এটার উপরে ট্যাক্স ধরতে চান, আলাদা আলাদা আপনি জিনিসটাকে উপরে না ধরে একটা গ্রুপে আপনি ট্যাক্স রেটটাকে ধরতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, গ্রুপ রেট অ্যাড করবেন। ঠিক আছে। আর কাস্টম ট্যাক্স কোনটা, নতুন করে যদি আমরা ট্যাক্স রেট অ্যাড করি, আমরা একটু আগে যেটা অ্যাড করলাম সেটা কি নতুন করে ট্যাক্স অ্যাড হলো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যে পরবর্তী আবার অ্যাড করব, তাহলে সেটা কি হবে, কাস্টম ট্যাক্স। আর যদি একই ট্যাক্সের আন্ডারে কি, একই ট্যাক্সের আন্ডারে নতুন করে আবার রেটটা অ্যাড করি, 10% ছিল এখানে, আমি আবার 8% করতে চাই, তাহলে কি হবে, তাহলে এই যে ট্যাক্স রেটে গিয়ে আমরা চেঞ্জ করব। তাহলে এই তিনটা অপশন কি ক্লিয়ার? ওকে, আসেন অপশনে গেলে আরেকটু দেখতে হবে। এই যে আসেন কাস্টম ট্যাক্সে যাব, এই যে দেখছেন আসছে না আগের ফরম্যাট, আসছে কি, ট্যাক্সের নেম, ডেসক্রিপশন, এজেন্সি নাম, আইডি, কত ইয়ে করতে চাই, ফাইলিং, রিপোর্টিং মেথড, সব কিন্তু আসছে। আমি নতুন আরেকটা ট্যাক্স অ্যাড করব, কি, পারচেস ট্যাক্স, তাই না? পারচেস ট্যাক্স, আসেন পারচেস ট্যাক্স আমি অ্যাড করে দেখাই। তাহলে কোথায় যাবো, এই যে কাস্টম ট্যাক্সে যাব, পারচেস ট্যাক্স, ডেসক্রিপশনও সেম নামটা দিলাম, অটোমেটিক আমার এজেন্সি নেমটা নিয়ে নিবে। বিজনেস আইডি দিলেও চলবে, না দিলেও চলবে। জানুয়ারি, ফাইলিং ফ্রিকোয়েন্সি আমরা দিয়ে রাখি কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড হবে ক্যাশ, সেলের উপরে আমরা ধরে রাখলাম এটা একটা রেট আমি অ্যাড করে নিলাম, যখন আমরা ইনভয়েস করতে হবে এরকম একটা রেট পাবো সামনে, সমস্যা নেই এটা নিয়ে। 8% ট্যাক্সের উপরে কত, 8% পারচেস ট্যাক্স রিক্লেমেবল। দেখেন আমার নতুন একটা ট্যাক্স কি অ্যাড হয়ে গেছে না? তাহলে আমরা কি বুঝলাম, নতুন করে যদি ট্যাক্স অ্যাড করতে চাই, তাহলে আমরা কোন অপশনে যাব, কাস্টম ট্যাক্সে যাব। ক্লিয়ার? দেখেন আপনার সামনে কয়টা ইয়া হয়েছে, একটা, এই যে আপনি ক্লিক করেন আরেকটা, দেখছেন আসে। হ্যাঁ, সেলস এর ট্যাক্স প্রথমটা ছিল, এই যে সেলস ট্যাক্স, পরেরটা হচ্ছে কি, পারচেস ট্যাক্স। আরেকটা ট্যাক্স অ্যাড করে দেখাই, জিরো রেটেড ট্যাক্স। কাস্টম ট্যাক্সে যাব, জিরো রেটেড ট্যাক্স, কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড ক্যাশ। জিরো ইজ এন অলসো নাম্বার, এটা মাথায় রাখবেন কিন্তু। আবার জিরো মানে কোনো কিছু না এরকম না, জিরো ইজ এন অলসো নাম্বার, এটারও ভ্যালু আছে, নাহলে আর্যভট্ট আবিষ্কার করে যেত না, তাই না? সেলস ট্যাক্স, পারচেস ট্যাক্স, এই জিরো রেটেড ট্যাক্স। ক্লিয়ার? ঠিক আছে, গ্রুপ তৈরি করবো। ওকে, আস্তে আস্তে গ্রুপও আসতেছে। এবার আসেন একটু এটাকে ডুপ্লিকেট করে নেবো। এই যে দেখেন ডুপ্লিকেট করার সিস্টেম এখন অনেকে বুঝে না যে কিভাবে ডুপ্লিকেট করবো। আরেকটা ট্যাবে ওপেন করবো, এখানে ধরবো, যেখানে যাব মাউসের রাইট বাটন ক্লিক করবেন, অপশন চলে আসবে ডুপ্লিকেট। যেখানে ডুপ্লিকেট করতে চান সেখানে যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করবেন, সেম জিনিসটাই আরেকটা ইন্টারফেসে আপনার চলে আসবে। কি আমি অনেক ফাস্ট বলতেছি? হ্যাঁ, কারো বুঝতে সমস্যা, একটু কাইন্ডলি রেসপন্স করেন, না হলে তো আমি বুঝবো না। সবাই
এত সাইলেন্ট মোডে চলে গেলে কিভাবে হবে? হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা অ্যাড করি, একটা ডুপ্লিকেট করে প্লাস নিউ আইকনে যাব। এই যে রেট গুলো যে অ্যাড করলাম, একটু চেক করে দেখি, ইনভয়েসে যাই, দেখেন এই যে ইনভয়েস চলে আসছে, এই যে ট্যাক্স আসছে না, ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন কয়টা ট্যাক্স অ্যাড হয়েছে, 10, 8, 0, তাই না? আচ্ছা, আরেকটাতে যদি আমি যাই, এবার এক্সপেন্সে যাই, মানে আমি চেক করতেছি আমার যে রেট গুলো অ্যাড হয়েছে কিনা প্রপারলি, আমি কিনতে গেলেও যাতে ওই রেটটা পাই, বিক্রি করতে গেলেও যাতে ওই রেটটা পাই, এরকম অ্যাড করে নিচ্ছি। এবার আসেন আমি দুটাকে কম্বিনেশন করে দেখাবো। আচ্ছা, যেটা কাজের ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট যে ম্যানুয়ালি, সেটা অ্যাড করা দেখবো। আমাদের এই একটা টপিক আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কভার করার চেষ্টা করব। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট সাবমিট তো করবেন হচ্ছে প্রিভিয়াসে আমি যে রুলসটা দেখাইছিলাম সেই অনুযায়ী। আমার যে অ্যাসাইনমেন্ট শিটটা আমি প্রোভাইড করছিলাম আপনাদেরকে, সেই অ্যাসাইনমেন্ট শিটে গিয়ে জাস্ট কি করবেন, কমেন্ট করবেন। এর আগের ভিডিওতে আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। আর অ্যাসাইনমেন্ট কোনগুলা টপিক, আজকে যে টপিকগুলো করানো হয়েছে সেই সবগুলো টপিক্সের স্ক্রিনশট নিতে হবে। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখা দিচ্ছি। এরকম করে স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার করে দেন টোটাল ফোল্ডারটা আমাকে শেয়ার করবেন। ঠিক আছে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করবেন। দেখেন এই যেরকম আমি যদি আপনাদেরকে দেখাই যে অ্যাডভান্স সেট আপ, কোম্পানি সেট আপ, এক্সপেন্স সেট আপ, সেলস সেট আপ, সাবস্ক্রিপশন বিলিং, ট্যাক্স সেট আপ, টাইম সেট আপ, সব কিছু আপনারা কি করবেন, তারপরে যে কাস্টমাইজ ফর্ম যেটা আমরা ইয়ে করছি, যদি আমরা অ্যাডভান্সে যাই তাহলে যে এরকম করে আমরা স্ক্রিনশটটা নিব, অ্যাডভান্সে নিয়ে উপরে অ্যাডভান্স সেটিং সেট আপ এই জায়গাটাকে মার্ক করে দিব কিভাবে করছি প্রত্যেকটা পেজের। 2টা পেজ হলে 2টা পেজের করে নিব, 3টা হলে 3টা পেজের করে নিব। এভাবে করে প্রত্যেকটা আমরা কি করব, প্রত্যেকটা যে কাজগুলো আজকে আমরা করলাম সেই কাজগুলোতে আমরা কি করব, যে আমাদের স্ক্রিনশট গুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সেল সেল সেটআপ, সেল সেটআপ এই যে প্রত্যেকটা আমরা নিয়ে আমাদের অ্যাসাইনমেন্ট গুলাকে সাবমিট করব। ঠিক আছে, তারপর কাস্টমাইজ ফর্ম, তো এইভাবে করে আমরা প্রত্যেকটা কি করব, ফোল্ডার করে সাবস্ক্রিপশন এন্ড বিলিং, এই সাবস্ক্রিপশন এন্ড বিলিং এভাবে করে প্রত্যেকটা আমরা স্ক্রিনশট নিয়ে কি করব, প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আমরা দেখাই দেবো একবার ডাউনগ্রেড আপগ্রেড করে। সবগুলো আজকে যে টপিকগুলো আমরা কভার করেছি সেই সবগুলো টপিক আমাদের কি করতে হবে, তো দেখাইতে হবে প্রত্যেকটা ফোল্ডার করে। ঠিক আছে, অ্যাডভান্স সেটআপ, কোম্পানি সেটআপ, এক্সপেন্স সেটআপ, সেলস সেটআপ, সাবস্ক্রিপশন বিলিং, ট্যাক্স সেটআপ, টাইম সেটআপ, এগুলো সবগুলো। তারপর আমরা যে ইনভয়েসটা নতুন করে করছি সেগুলা সম্পূর্ণ করে দেন আমরা কি করব, গুগল ড্রাইভে আপলোড করব। আপলোড করার পরে সেখান থেকে আমরা আমাদের শেয়ার অপশনে যাব, শেয়ার অপশন থেকে আবার শেয়ার অপশনে, যেভাবে আমি প্রিভিয়াসলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের প্রিভিয়াসলি ভিডিওতে, সেই অনুযায়ী আপনারা কাইন্ডলি অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন। আর এই যে যাবতীয় ডকুমেন্টগুলো আমি আপনাদের গ্রুপে প্রোভাইড করে দিব, এবং আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমার যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপের লিংক আপনাদের শেয়ার করে দেব। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।